আপনি যখন, আমি তো এখানে নতুন হওয়ার কারণে রুব্রিক গুলো না আমি স্যার সেভাবে বুঝি না, বুঝতে পারছেন পূর্বের না, আচ্ছা। ভিডিওটা যদিও পাইলাম, হ্যাঁ, মানে আসলে কোন রুব্রিক গুলো বলতেছেন আমি এটা ঠিকভাবে বুঝতে পারতেছি না। আবার যেটা নতুন যে দুইটা ক্লাস করলাম এইগুলো নিয়ে রুব্রিক সমস্যা হয় না, ওই আগের গুলো ধরতে একটু আমার জন্য সমস্যা আছে। ও ওগুলো না আবার ভিডিওতে বোঝাও বুঝতেও আচ্ছা। পারতেছি না কি রুব্রিক। ভিডিওতে কিন্তু আপনি মোবাইলে যদি দেখেন এরকম করে দুই আঙ্গুল দিয়ে যদি এরকম ট্র্যাপ করেন, তাহলে ওই জায়গাটা কিন্তু জুম হয়ে যায়। আপনারা ট্রাই করে দেখেন, ফুল স্ক্রিন করে নেবেন মোবাইলে, জাস্ট জি মোবাইলে জি জি ভিডিওটা অন করে এরকম করে নেবেন, এই মুডে করে নেবেন, পোর্ট্রেট জি করে জি নিলেন। স্যার। নেওয়ার পরে এই ভিডিওর এই জায়গাটাকে এইরকম করে ধরে যদি বড় করেন, তাহলে ওই জায়গায় জুম হয়ে চলে যাবে। আরেকটা জিনিস, সেটা হলো ভিডিওটা যখন দেখছেন এখানে একটা সেটিংস থাকে। তো মোবাইলের সেটিংস ডিফল্ট ভাবে বাই ডিফল্ট জি মোবাইলে 360 রেজুলেশনে থাকে, কিন্তু আমরা যে ভিডিওগুলো পোস্ট করি এগুলো হচ্ছে হাই ডেফিনেশন এইচডি ভিডিও। আপনি ওইখানে জি সেটিংসে যায় 1080 মানে রেজুলেশন বাড়ায় নেবেন। ঠিক আছে, রেজুলেশন বাড়ায় নিলে প্রত্যেকটা অক্ষর আপনি একদম স্পষ্ট দেখতে পাবেন। এইটা জি একটু জি স্যার। দেখেন, তাহলে আমার মনে হয় সমস্যা হবে না। ঠিক আছে, আমার মনে হয় অনেকেই চলে আসছেন, 32 জন আসছেন। আপনারা কেন যে দেরিতে আসেন বুঝি না, একটু তাড়াতাড়ি আসলে আমরা তাড়াতাড়ি ক্লাস করে তাড়াতাড়ি শেষ করে দিতে মোহাম্মদ পারি। মোহাম্মদ হোসেন, আপনি একটু মিউট করে দেন। ওই একটা বিষয় আমি, ওই যে সিগনেচার একটা কথা বলা হয় যে মেডিসিনের সিগনেচার যেটা, ডকট্রিন অফ সিগনেচার। ডক্ট্রিন অফ ডক্ট্রিন সিগনেচার। অফ সিগনেচার ডক্ট্রিন যেটা, অফ এটা সিগনেচার, আসলে জি। আমি নতুন শব্দ শুনতে পাচ্ছি, এইটা নিয়ে যদি একটু খালি সংক্ষিপ্ত আচ্ছা, ভাবে আচ্ছা। বলতেন। আচ্ছা, ডক্ট্রিন অফ সিগনেচার। ডক্ট্রিন অফ সিগনেচার দেখেন আমি খুব ভালোভাবে বুঝাই। আপনারা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণে নিবেন না, হ্যাঁ? আচ্ছা, আমি দেখি ওই ধর্মীয় ধর্মীয় বলছি না, পলিটিক্যালটা আমি বাদ দিয়ে দিলাম। ধরেন আমরা কি করি? আমরা আকাশে আমরা দেখছি মেঘের গুচ্ছ, আমরা দেখতে পাচ্ছি মেঘ উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আমরা আহ মেঘের আমরা দেখি না যে মনে হচ্ছে যে একটা পঙ্খিরাজ ঘোড়ার উপর একটা রাজপুত্র আহ একটা তলোয়ার নিয়ে যাচ্ছে, কখনো কিভাবে মিলাই দেখেছেন? একটা অবয়ের সাথে আমরা কিন্তু চিন্তা করি। এরকম কি কখনো দেখেছেন? ধরেন আমি যেমন বাথরুমে আমার কিন্তু আমার থিঙ্কিং জায়গাটা কিন্তু বাথরুম, টয়লেটে যে আমার বিভিন্ন ধরনের থিঙ্কিং, বিজনেস আইডিয়া, তারপরে এই আহ, কোন কি করলাম, কোন রোগীর কি করলাম, এই থিঙ্কিং গুলো বাথরুমে যে আমার আসে। আমি আগে কি করতাম, বাথরুমে পানি এরকম করে ছিটাই দিতাম, ছিটায় পানিটা যাচ্ছে, তখন একটা করে অবয় চিন্তা করতাম। যে এটা একটা মহিলা, এটা একটা বাচ্চা, বাচ্চাকে কোলে নিয়ে আছে। এই যে চিন্তা করার বিষয়টা, হ্যাঁ, আমাদের মেডিসিন মেডিসিন বলে না, হোমিওপ্যাথি বলে না, ডক্টরিন অফ সিগনেচার কিন্তু অ্যালোপ্যাথি ওরাও কিন্তু এটাকে করে, প্র্যাকটিস করে। তো হয় কি, যে সোর্স থেকে যে মেডিসিনটা তৈরি করা হয়, যে সোর্স থেকে মেডিসিনটা তৈরি করা হয়, সেই সোর্সের মানে আমরা হোমিওপ্যাথিক দৃষ্টিকোণে যদি বলি, সেই সোর্সের অ্যাটিটিউড, তার অ্যাক্টিভিটিস, তার ক্যারেক্টার, সেটা ওই মেডিসিন মানে ওই পার্সনের মধ্যেও পাওয়া যায়। যেমন ধরেন যে আমরা লাইকোপোডিয়ামের ক্ষেত্রে কি বললাম, লাইকোপোডিয়াম কি থেকে আসছে? আমরা এই যে এখন শুষ্নি শাক, ক্লাব মস যেটাকে বলে শুষ্নি শাক বা এই গোত্রীয় আর কি। মস তো আপনারা সবাই দেখেছেন, দেখেননি? এই যে একটু স্যাঁতসেঁতে জায়গায় হয় এরকম। দাঁড়ান আমি ইয়েটা দেখাই, ছবিটা দেখাই, তাহলে আমার বুঝাতে সুবিধা হবে। ক্লাব মস। আচ্ছা, ক্লাব মস ভালো ক্লিয়ার ছবি কই? আচ্ছা, শুষ্নি শাকটা দেখাই, তাহলে আপনারা বুঝতে। শুষ্নি শাক দেখেছেন আপনারা? শুষ্নি শাক, ছবি খুঁজে পাচ্ছি না। মস দেখি। এম মস। আমি দেখেন এই একটা ছবি শেয়ার করছি, এইটা দেখেন। ও কে দেখালো? সিয়াম। জি স্যার, আমি ক্লাব মাসের গুগল থেকে আচ্ছা, আচ্ছা, শেয়ার হ্যাঁ, ঠিক আছে, দিচ্ছিলাম। এই যে আমি দিলাম।
রে বাবা, শেয়ার বন্ধ হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এই যে দেখেন, এই যে এই ইয়েটা দেখেন, ছবিটা দেখতে পাচ্ছেন না? এটা ক্লাব মস। হ্যাঁ, আমাদের এইখানে এইভাবে দেখা যায় না। বা এই যে এইটা দেখেন, এই টাইপের গাছ দেখেছেন? এটা সাধারণত বন জঙ্গলে একটু স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে হয়। তো একটা সময় হতো কি, একটা সময় আহ এই, হ্যাঁ হাসান ভাই পাঠিয়েছেন, আচ্ছা যাক আমরা দেখিয়ে দিলাম। তো একটা সময় এই গাছগুলা ছিল 100-150 ফিট উঁচু। 100 ফিটও যদি ধরি, 100 ফিট মানে কিন্তু অনেক উঁচু। এখন তারা ছোট্ট ঝোপঝাড়ের মতন, বুশি, বুশি মানে হলো গুল্ম বলে তাই না, বুশি ঝাড়ের মতন করে হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা কি বলেছিলাম, লাইকোপোডিয়াম হচ্ছে অ্যাডজাস্টেবল। মানে একটা সময় যখন বড় সে রাজত্ব করত, তার উপর দিয়ে আর কোনো গাছ নাই, পুরা বন জঙ্গল সব জায়গায় তার ইয়ে ছিল, সে রাজা ছিল। এখন তার অবস্থানটা একদম ছোট জায়গায়, যে জায়গায় একটু জায়গা পাইছে, একটা স্কোপ, একটা অবস্থান পেয়েছে, সেইখানে সে ইয়ে করছে, সেখানে সে থাকতেছে। মানে অ্যাডজাস্টেবল, লাইকোপোডিয়াম হচ্ছে এরকম অ্যাডজাস্টেবল পারসন। আচ্ছা আমি আরেকটু সোজা করে দিই, ন্যাট্রামিউর তো জানেন কি থেকে তৈরি? ন্যাট্রামিউর টেবিল সল্ট থেকে লবণ। তৈরি। টেবিল সল্ট, আমরা ইয়ে না ডাক্তার না, আমরা একটু ইংরেজি তো বলবো দুই একটা ইয়া। টেবিল সল্ট কি, আমরা যেটা খাই। তো টেবিল সল্টটা কি হয়, লবণ, যেটা লবণ। টেবিল সল্ট আপনি আজকেই হাতে নেবেন, নিয়ে এই জায়গায় এরকম করে রাখলেন, ঠিক আছে? রাখার পরে এইভাবে ঘষবেন, জাস্ট। খুব মজা লাগবে, কুতকুতি লাগবে, তাই না? কুতকুতি লাগবে। আমরা যদি লবণটা এখানে নিলাম, কটা লবণ নিলাম, নিয়ে এইভাবে ঘষছি, তাহলে কি কুতকুতি লাগবে, আরাম লাগবে, সুখকর মনে হবে? না স্যার, ব্যথা লাগার কথা। করিনি তো হ্যাঁ, স্যার। ব্যথা লাগার কথা কি, ব্যথা লাগবে, কনফিডেন্ট থাকতে হবে তো, ব্যথা জি লাগবে। স্যার। আপনি ন্যাট্রামিউর পেশেন্টকে আপনি এরকম করে কসলাবেন বেশি বেশি করে, দেখেন কেমন ব্যথা দেয় আপনাকে। তাহলে যেটা সোর্স, সেই সোর্সের সাথে পেশেন্টের অ্যাটিটিউড মেলে। এই যে মেলানোর যে বিষয়টা, এটাকে বলে ডক্ট্রিন অফ সিগনেচার। বুঝাতে পারলাম? আরো একটু ইজি করে বুঝাই, আমরা সাইলেশিয়া কিনি। সাইলেশিয়া কি থেকে তৈরি? স্যান্ড থেকে তৈরি, তাই না? বালু থেকে তৈরি, সমুদ্রের বালু থেকে তৈরি। সাইলেশিয়া কি হয়? সাইলেশিয়া, আপনি যদি, আমরা কি করতাম, নদীর ধারে যাই, আপনারা কেউ রাজশাহীতে আসলে আমি নিয়ে যাবো নদীর ধারে। আমরা নদীর ধারে ছোটবেলায় করতাম কি, ওই বালু দিয়ে এরকম 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 করে এই করে 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 বড় মন্দিরের মতন করতাম, প্রেম মন্দির বলতাম আমরা। আপনারা কখনো খেলেছেন কিনা জানি না, বালু যদি এরকম ভিজা বালু এরকম করে দেন, টপ 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 করে পড়বে, ধীরে ধীরে পানি নিচের দিকে চলে যায়, একদম বিল্ডিং এর মতন আকৃতি হয়ে যায়, ঠিক আছে? তো এইবার যখন বালিটা শুকায় যায়, পানি চলে গেল, একটু যদি বাতাস আসে বা একটু যদি বাড়ি দেন, ওই বিল্ডিং কিন্তু, যত এত বড় বিল্ডিং তৈরি করেন, ধরেন যে 2 হাত বিল্ডিং তৈরি করলেন, ধসে পড়ে যাবে। এটা হলো সাইলেশিয়া, মানে সিলিকার একটা বৈশিষ্ট্য। সিলিকা মানে বালু, বালুর একটা বৈশিষ্ট্য। এই সিলিকাকেই যদি আপনি রড, সিমেন্ট, চিপস এগুলা দিয়ে যখন আপনি একটার পর একটা সাজিয়ে বিশাল আকৃতি, বুর্জ খলিফা বানাই ফেলতে পারছেন। বুর্জ খলিফা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উঁচু বিল্ডিং, বানাতে পারছি তো। এবার দেখেন এই যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা কিন্তু সাইলেশিয়ার পেশেন্টের মধ্যে পাওয়া যায়। সাইলেশিয়ার পেশেন্টকে আপনি একাই পারফর্ম করতে দেন, ও পারবেই না। ওর হাতে আপনি ইয়ে তুলে দেন, মাইক্রোফোন তুলে দেন, এটা মাইক্রোফোন, ধরেন যে সে এটা মাইক্রোফোন, হ্যাঁ, এক হাত দিয়ে এরকম করে ধরে থাকবে, মাইক্রোফোন পারতেছে না। স্টেজে তুলে দেন, আসসালাম, তোতলানো শুরু করে দিয়েছে, ঢোক গিলা শুরু করে দিয়েছে, সাই স্টুল, তার পারফর্মার হচ্ছে না, মুখ থেকে তার ওয়ার্ড বাড়াচ্ছে না, ঠিক আছে? এই সিলিকাকেই আপনি একটা কোরাস করতে দেন। কোরাস মানে বোঝেন তো, সমবেত সঙ্গীত। আমরা ভাওয়াইয়া সারি গান যেভাবে গাই, একসাথে 5-7 জনে আমিও যাবো আমিও যাবো,
তুলে দেন, ওর মতন পারফরমেন্স আপনি আর পাবেন না। ও ওখানে প্রচন্ড ভালো পারফরমেন্স করতে পারবে। তাহলে দেখেন বালুর ক্যারেক্টারের সাথে মিললো কিনা। বালু যখন সিঙ্গেল বিল্ডিং বানালেন, বালুর বিল্ডিং কিন্তু টিকলো না, মুহূর্তেই শেষ। কিন্তু বালুর সাথে যখন আপনি রড, সিমেন্ট, আরো জিনিস, চিপস, আরো যা যা দেয়, সেগুলো যখন আপনি দিয়ে দিলেন, তখন ওইটা দিয়ে আপনি বিশাল বুর্জ খলিফা বানাতে পারলেন, সে কিন্তু মানতেছে না। তো মেডিসিনের ক্ষেত্রগুলোতে আমরা কিন্তু এরকম দেখি, এই যে মেডিসিনের সোর্সের সাথে ক্যারেক্টার মিলায়ে আমরা যে মানে অ্যানালজিটা করি, সাদৃশ্যতাটা করি, এটাকেই মূলত বলা হচ্ছে ডক্ট্রিন অফ সিগনেচার। আপনি কি, আমি কি বুঝাতে বললাম আপনাকে? জি জি স্যার, স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা আলোচনা করি। আমরা কেস নিয়ে আপনারা অনেক বেশি এক্সাইটেড, আমি খুবই হতাশ আপনাদের কাছ থেকে, কারণ আপনারা এই কেসে অংশগ্রহণ করেননি। অংশগ্রহণ না করলে আসলে কি, যে পড়ায় তাদেরকে ভালো লাগে না, তাদের তাদের আমাকে বলে না, যে পড়ায় বা যে দেয় তার তার কাছে তাকে কখনোই ভালো লাগবে না, এটা একদম নিয়মই। ঠিক আছে, তো আহ আপনারা চেষ্টা করবেন। আমি এরপরে দেখা যাচ্ছে আর কেসই দিব না। হ্যাঁ, আমার কাছে ওরকম মনে হচ্ছে, যা পারেন করেন না, ভুল তো করে, আমার ভুল হয় না? আমি কি পেশেন্ট, সব পেশেন্ট ভালো করতে পারি? ডেফিনেটলি আমি ভালো করতে পারি। আমি অনেককে জিজ্ঞাসা করি যে ভাই এই হয়েছে, কি করব, এরকম হয়েছে। আমি হাসান ভাই আছেন আমাদের, হাসান ভাইকে আমি মাঝে মধ্যে ফোন দিয়ে জিজ্ঞাসা করি, ভাই আমি তো পারতেছি না, এটা কিভাবে কি করা যায়। তো আপনারা অংশগ্রহণ করেন, করলেই তো জড়তাটা কাটবে। আমি তো বুঝতে পারবো কোথায় ভুল হচ্ছে, কে কোন অ্যাঙ্গেলে চিন্তা করছে। যেমন আমি একজনকে দেখলাম, উনি কিন্তু ডাইরেক্টলি বলেই ফেলেছেন, হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ, হ্যাঁ, উনি ছাতার কথা বলেছেন। ছাতার কথা আমরা বলেছিলাম, যখন ছাতা আমার মাথার উপর থেকে ছাতা চলে চলে গেল, ছাতা চলে গেল, এরকম ফিলিংস কার থাকে, কোন মেডিসিনের থাকে? আমার পুরনো স্টুডেন্টরা বলেন, আমি তো এটা পড়াইছিলাম। স্টোনশিয়াম কার্ভ। হ্যাঁ, স্টোনশিয়াম কার্ভ। হ্যাঁ, স্টোনশিয়া কার্ভ আমরা এটাকে ইউজ করি। আপনি যদি ভুল ধরে ফেলেন তাহলে মেডিসিন চেঞ্জ হয়ে যাবে। আমি তো আপনাদেরকে কখনোই রুব্রিক্স দিয়ে মেডিসিন সিলেকশন করাটা শেখাতে চাই না। রুব্রিক্স শেখাতে চাই, আপনাদের জানতে হবে, বলতে হবে, কিন্তু আপনারা মূল ফিলিংসটা বোঝেন, রুব্রিক্স এর পেছনে কি ফিলিংসটা আছে সেটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা যাক, পেছাল মেলা হয়ে গেল, 15 মিনিট পার। কেসটা নিয়ে একটু কথা বলি। তো এই পেশেন্ট আমার একজন পুরনো পেশেন্টের সাথে আসছিল, মোটামুটি 42 বছর বয়স। তো সে যখন প্রথমে আসছিল, মানুষকে দেখলেই তো বোঝা যায় যে তার এনার্জি লেভেলটা কেমন। তার একদম এনার্জি লেভেল ছিল না, মনে হচ্ছে যে একদম মানে কি পরাজিত সৈনিক, এইরকম একদম নাজেহাল হয়ে আসছে, খুবই দুঃখী দুঃখী লাগতেছিল। তো প্রথমে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আজকে কি মনে করে আসলেন। তো পেশেন্ট বলছে যে ডাক্তার সাহেব, কয়েকদিন থেকে পেটে খুব প্রচুর সমস্যা হচ্ছে, প্রচুর গ্যাস হচ্ছে, হ্যাঁ, আর আমার বাবার মৃত্যুর পর থেকে আমি খুব ডিপ্রেশনে আছি। একদম কোনো প্রকার জড়তা ছাড়াই সে কিন্তু কথাটা বলে ফেললো। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাবা কবে মারা গেছেন? রোগী বলল প্রায় 1 বছর হয়ে গেছে। তো কিভাবে মারা গেলেন, ওনার কি কিছু হয়েছিল? তো রোগী বলছে উনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন। আবুল বাশার ভাই কিছু বলবেন, নাকি ভুল করে হাত তুলে ফেলেছেন? আবুল বাশার ভাই ভুল করে হাত তুলেছেন, আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রবলেম? তো রোগী বলছে যে আমার ডায়াবেটিসের সমস্যা আছে, আর এখানে একটা গ্যাংলিয়নের মতো নিয়ে দেখালো, মানে আমরা টিউমার লিখে দিচ্ছি ডাইরেক্ট, একটা রিস্টে টিউমার মতন আছে। আর আমার লুজ মোশনের সমস্যা, মাঝে মধ্যে লুজ মোশন হয়। আর তো বললাম না না এইটুকুই। তো ফ্রেন্ড সাথে সাথে বলে উঠলো, মানে ফ্রেন্ড আমার, ওর রুগীর ফ্রেন্ড হচ্ছে আমার খুব পরিচিত। তো বলতেছে যে আর বলেন না ডাক্তার সাহেব, আমাকে ভাই বলে, আর বলেন না ভাই, এই ওর বাবা মারা যাওয়ার পর থেকে সে খুব এ নিয়ে খুব টেনশন, মানে টেনশন নিয়ে আছে আর কি। তাহলে কিসের টেনশন? টেনশন কেন, এত এত টেনশন কেন? আপনি কি ফিল করতেছেন? সাধারণত বাবা মারা গেল, বা যারা বেসিক্যালি ফ্যামিলির মূল আর্নিং পার্সন, মানে ওই যে ছাতা, এরকম ইয়ে হলে, আমি যেহেতু স্টেনশিয়া কার ভালো বুঝি, আমি কিন্তু আমার মাথা, আমি কিন্তু কান খাড়া করে ফেলি যে ওইদিকে যাচ্ছে কিনা। আমি কিন্তু কখনো ঠেলি না, দেখি কি বলে। তখন এই ইয়ে বলে যে কি টেনশন, বাবা মারা গেল, টেনশনটা কি, আপনি কি এ নিয়ে কি ভাবছেন, কি ফিল হচ্ছে আপনার মধ্যে? তো রোগী বলছে যে আমার ভয় হয়। আমি বললাম ভয় কি নিয়ে? তো বলে যে ভয় হয় আমার বউ জব করে, আর আমার মেয়েকে নিয়ে। কেন বউ জব করে, ভয় কেন?
তো বলে যে আমি জানি না ডাক্তার সাহেব, এমনি এমনি কেন জানি আসে। তো আমি বললাম আপনার পেশা কি, আপনি করেন কি? তো রোগী বলছে আমি এখন কিছু করি না, আগে জব করতাম, এখন ছেড়ে দিয়েছি। তো কেন ছাড়লেন? তো আমি এখানে অবশ্য অল্প লিখেছি। তো সে বলতেছিল যে এই বেতন খুব বেশি ভালো বেতন ছিল না, আর বেতনটা ঠিক মতো দিত না, টাইম মতো বেতন দিত না, আর ওখানে একটা গ্রুপিং ছিল, এই গ্রুপিং এর মধ্যে আমি ওদের সাথে প্রায় ঝগড়া লেগে যেত, আমি এই কারণে ওটা বাদ দিয়ে দিচ্ছি। তো আমি বললাম যে আপনার বউ মানে চাকরি কখন থেকে করছে? তো বলে যে এই তো 6 মাস হলো শুরু করছে। তো এটা আমার খুব কমন কোশ্চেন, আমি বারবারই বলি কেস টেকিং অনেকে শিখতে চান, আপনি কি কি কেস টেকিং করেন? এই যে আমি যে কোশ্চেন গুলো করছি এগুলোই কেস টেকিং এর কোশ্চেন, এর বাইরে আসলে অন্য কোশ্চেন হয় না। সবসময় কোশ্চেন গুলো হয় কথার পিঠে কথা। আমি সবসময় বলেছি কেস টেকিংটা হলো ফুটবল খেলার মতো, আপনি বল সবসময় ঠেলে আপনার বিপক্ষ, বিপক্ষ বলতে আমি বোঝাচ্ছি আপনার পেশেন্টের পায়ে দিয়ে দেন, সে কি করে তার এগেনস্ট আপনি আবার তাকে খেলার মতন স্কোপ করে দেন, এইভাবে দেন, দেখবেন যে খুব সুন্দর কেস টেকিং হয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম আপনার নেচার কি একটু বলেন, আপনার স্বভাব টভাব কেমন? তো রোগী বলতেছে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক। তো আমি বললাম যে আপনার রাগ কেমন, আপনি রেগে গেলে কি করেন? তো রোগী বলছে যে আমার রাগ মোটামুটি, আমি রেগে গেলে একদম কন্ট্রোল থাকতে পারি না, আমার যা কিছু পাই, হাতের কাছে যা পাই ছুঁড়ে মারি। তখন কেন এই এত রাগ কি নিয়ে হয়? তো বলতেছে যে কেউ যদি আমার সাথে কোনো বিষয় নিয়ে তর্ক করে তখন আমার প্রচন্ড রাগ উঠে যায়। তো এর বললাম আর কিছু? তো রোগী বলছে না আমি ঠিক মতো খেতে পারি না, খাওয়ারও রুচি হয় না, গ্যাস গ্যাস আছে, অ্যাসিডিটি বা পেট ভার ভার হয়ে থাকলে যা হয়। তো আমি জিজ্ঞাসা করলাম আপনার চাকরি ছেড়ে দেওয়ার পরে আপনি চলছেন কি করে, কোনো ফিনান্সিয়াল প্রবলেম হয় না? রোগী বলছে না কোনো সমস্যা নাই। তো আমি বললাম যে এখন তো জব করেন না, তাহলে সময় কাটছে কি করে? তখন রুবি বলছে "এই একাই থাকি বাসায়, মেয়ে স্কুলে না কলেজে যাই, মেয়ের জন্য ওয়েট করি, হ্যাঁ বউ কখন ফিরবে সেটা দেখি, সারাদিন বাসায় কাটে। তো আপনার ঘুম কেমন হয়? তো বলছে যে আমার ঘুম সেরকম হয় না, যখন ঘুম হয় না তখন খুব অস্থির অস্থির লাগে। তো আমরা এই অনেক সময় এই রুগী তো কিছু বলতেছে, একে আমি আরো অনেক কোশ্চেন করেছিলাম, কিন্তু সব সময় হয় কি, ধরেন যে আপনি জিজ্ঞাসা করলেন যে আপনার ঘুম কেমন হয়, তখন রুগী যদি বলে যে আমার ঘুম হয় না, ঠিক আছে, তখন আপনি তাকে পাল্টা প্রশ্ন করবেন, আচ্ছা যখন ঘুম হয় না তখন মাথার মধ্যে কি চিন্তা ঘুরঘুর করে? আপনি মূল উদ্দেশ্যটা কি, আপনি রুগীর সাথে কনভারসেশন করেন এবং রুগীকে এটা ফিল করান যে আপনি আসলে তার জন্য খুব আন্তরিক, আপনি খুব তার খুব কাছের পার্সন, আপনি তার ভালো চান, আপনি তাকে একটা ভালো মেডিসিন দিতে চান, এই আস্থাটা আগে অর্জন করেন, পরে ওষুধ দেন। এখন আপনি যদি একদম কোটটাই লাগিয়ে একদম মনে করেন যে সেই রকম মানে জেন্টালম্যান টাইপের ডাক্তারবাবু হয়ে, মানে আপনি একটা ভাব নিয়ে থাকলেন, হ্যাঁ আমি ডাক্তার, একদম কলার উঁচায়, এই ইয়েতে গেলে কিন্তু আপনি এই টেকনিক করতে পারবেন না। এই টেকনিক করতে গেলে আপনাকে একদম লেম্যান হতে হবে, একদম মানে মিশে যেতে অনেক জিনিস আপনি বুঝবেন, রুগী কি বলতেছে ঠোঁট, আপনি একটা নেট্রামিওরের পেশেন্ট আসছে, আপনি তো দেখলেই চিনে যাবেন ও কি বলতে পারে কি বলতে পারে না, আপনি তো সবই জানেন। কিন্তু আপনার কাজ হলো আপনি আগে জেনে গেছেন, এটা করবেন না, ডোন্ট বি প্রিজুডাইজড। আপনি যেটা করবেন তার পায়ে বল ঠেলে দেন এবং এমন হলো না বুঝতে পারলাম না, আরেকটু ক্লিয়ার করেন তো, আরেকটু খোলাসা করেন তো, এইভাবে আপনি কেস টেকিং গুলো করবেন, দেখবেন খুব সুন্দর কেস টেকিং হচ্ছে। তো আহ, আমি জিজ্ঞাসা করলাম যে কোনো কিছু নিয়ে কি ভয় লাগে? তো রোগী বলছে না ভয় নাই। আহ, আবার বলতেছে এটা কিন্তু লাইকোপোডিয়াম পেশেন্টের একটা খুব বড়, আপনারা তো বুঝে গেছেন যে লাইকোপোডিয়ামের কেস যেহেতু চলছে, মানে পড়া চলছে লাইকোপোডিয়ামে, তো লাইকোপোডিয়াম পেশেন্টের মধ্যে এটা একটা খুব চমৎকার ইয়া, একবার একটা স্টেটমেন্ট দিবে, পরক্ষণে দেখা যাচ্ছে যে স্টেটমেন্টটা চেঞ্জ করবে, মানে আপনার কি ভয় লাগে? না আমার কোনো ভয় লাগে না। আবার একটু থামে বলবে হ্যাঁ ডাক্তার সাহেব আমি যখন বাইক চালাই না তখন আমার খুব ভয় লাগে, মনে হয় অ্যাক্সিডেন্ট করে ফেলবো, কোনো কনফিডেন্স পাই না। এর মধ্যে দুই একবারও অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, দেখেন একটু আগে স্টেটমেন্ট দিল যে আমার ভয় নাই, আবার পরক্ষণে বলতেছে যে না আমার ভয় লাগে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলি। এরকম কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে ও ফিল্টার করে করে কথা বলে, তো এইরকম ইয়েগুলো পাওয়া যায়। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম কবে থেকে এরকম হচ্ছে? তো রুগী বলছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে এরকম হচ্ছে। তো আমি বললাম যে আপনার বাবার সাথে কি আপনি খুব ক্লোজ ছিলেন? দেখেন এই স্টোরেনশিয়া কার্ভে যেতে গেলে কিন্তু এই কোশ্চেন গুলো আপনাকে করতে হবে, বাবার সাথে কেমন রিলেশন, কেন বাবাকে এত ফিল করতেছেন,
তো যাক, আমি জিজ্ঞেস মানে বললাম যে বাবার সাথে কি আপনি খুব ক্লোজ ছিলেন? রোগী উত্তর দিলে হ্যাঁ জি। এবার দেখেন পেশেন্টের সাথে সাথে থাকা মানে যে বন্ধুর সাথে আসছিল, সে বলছে যে তার মানে তার বাবা হচ্ছে একটা ভালো সরকারি জব করতো, একসাথে তারা থাকতো। তো রিটায়ারমেন্টের পরে বেশ ভালো অ্যামাউন্টের পেনশন তিনি পেতেন। তো যাই হোক, ফিনান্সিয়াল টেনশন, বাবা মারা যাওয়ার পরে তার বেসিক্যালি ফিনান্সিয়াল টেনশনটা তৈরি হয়, কারণ বাবা একটা ভালো সরকারি চাকরিজীবী ছিল, ভালো অ্যামাউন্ট, ফার্স্ট ক্লাস অফিসার ছিল, ভালো একটা অ্যামাউন্ট পেত, সেটা সে পুরো ফ্যামিলিতে দিত। আর বাবা মারা যাওয়ার পরে সেই সাপোর্টটা বন্ধ হয়ে গেছে, ফিনান্সিয়াল সাপোর্ট সেটা হয়ে গেছে। আর এখন তো রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, ফ্রেন্ডটা তাই বললো। তো রুগী বলছে যে আমার দিন দিন বিরক্তিটা বেড়েই যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম কখন আপনার বিরক্তি বাড়ে? তখন রুগী বলছে যে আমার মিসেস যখন আমার কথা শুনে না। তো কথা শুনে না মানে বলছে যে আমি তাকে অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলি, ওর 5টা পর্যন্ত অফিস হয়, 5টার পরে চলে আসতে বলি। তো সে যখন দেরি করে ফেলে আমার তখন প্রচন্ড বিরক্ত লাগা শুরু হয়, আমি ইরিটেট হয়ে পড়ি। তো আমি বললাম আপনি কেন ডিপ্রেশনে আছেন, একদম ঠিকঠাক বলেন তো। তো রুগী বলছে যে আমার বাবা মারা যাওয়া 1 বছর হলো, আমার রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে, তার একটা বড় ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন ছিল, একটা সাপোর্ট ছিল, এখন সেটা আর নাই। হ্যাঁ, সেটা আর নাই। এইটুকুই ছিল কেস, এইটুকুই ছিল কেস। আপনারা অনেকেই লিখেছেন, সবাই লাইকোপোডিয়াম অ্যাঙ্গিকেই লিখেছেন। হ্যাঁ, আমি আর যেহেতু সময় নষ্ট করে ফেলেছি অনেকখানি, আমি আর ওইদিকে যাচ্ছি না। আমি আপনাদেরকে একটু ফিল করানোর চেষ্টা করছি পুরাটাকে। প্রথম হয় কি, আপনারা যখন একটা কেস টেকিং করলেন, কেস রিসিভ করলেন, তারপরে আপনারা পুরো বিষয়টাকে নিয়ে একটু ভাবুন, 2টা মিনিট ভাবুন আসলে রুগীটা কি বলতে চাচ্ছে, কোন জায়গা থেকে তার প্রবলেম শুরু হলো, এবং সে কি চাচ্ছে, তার ভাবনাটা কি, এবং সে সেটাকে কিভাবে অ্যাডাপ্ট করতেছে। এই এই প্রশ্নগুলোকে আপনি ওখান থেকে বাইর করার চেষ্টা করুন, এটুকু অ্যানালাইসিস করুন, করে দেখবেন যে খুব সুন্দর আপনি মেডিসিন দিয়ে দিতে পারতেছেন। তো কেসটিতে পেশেন্ট কি ছিল, খুব দুর্বল বোধ করতেছিল, তার লুজ মোশন হয় মাঝে মধ্যে, খাওয়ার রুচি নাই। ঠিক আছে, তো এই প্রবলেম গুলা হয়েছে কিন্তু তার বাবা মারা যাওয়ার পর থেকে, মানে আগে কিন্তু তার তেমন কোনো সমস্যা ছিল না, কোনো টেনশনও ছিল না, টাকা নিয়েও কোনো টেনশন ছিল না। ঠিক আছে, এই জবটা ছাড়লো কেন? ওই যে একটা গ্রুপিং এর মতন হয়েছিল, ঝগড়া বিবাদ, আবার টাইম মতো তার বেতন দিত না, মানে গ্রুপিং টুপিং হওয়ার কারণে সে টাইম মতো বেতনটা পাইতো না, এমনি কম অ্যামাউন্ট কম ছিল, কিন্তু তারপরেও সে টাইম মতো বেতনটা পাইতো না। তো এবার জব ছেড়ে দেওয়ার পরে পেশেন্ট হয়ে গেল কি, বাবাও মরে গেছে, জবও ছাড়লো, দিয়ে সে ডিপ্রেস হয়ে পড়লো। ঠিক আছে, পেশেন্ট কিন্তু বলছিল যে বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে আমার কাঁধের উপরে এসে পড়েছে, কারণ বাবা থাকতে তার পেনশনের টাকা পাওয়া যেত, সেই টাকা তো আমার ফ্যামিলিতেই কন্ট্রিবিউট করতো, কিন্তু বাবা মারা যাওয়ার পরে তো আর সেটা পারতেছি না। এই জন্য ওর ওয়াইফ আবার চাকরি করে, ওয়াইফ ইয়েতে যাচ্ছে, জব করতেছে। হ্যাঁ, তো এখন সে কি করছে, এখন সে একাই বাসায় বসে থাকে। ঠিক আছে, এখন একা এসে বাসায় বসে থাকে, মেয়ে কখন আসবে, বউ কখন আসবে, সেই বিষয়টা সে চিন্তা করে। ঠিক আছে, এখন টাকা নাই, তার টাকা নাই মানে আমরা কি বলেছিলাম, লাইকোপোডিয়াম টাকা কেন চাই? বলেন তো, লাইকোপোডিয়াম কেন টাকা চাই, টাকাটা কেন অর্জন করতে চাই? আর স্ট্যাটাস ঠিক রাখার জন্য। স্ট্যাটাস, তার পাওয়ারটা বজায় রাখার জন্য। ঠিক আছে, তার পাওয়ার, আর টাকাওয়ালা লোকের পাওয়ার বেশি থাকে, লাইকোপোডিয়াম বেসিক্যালি তার পাওয়ারটা ঠিক রাখার জন্য টাকা চাই। ঠিক আছে, আর্সেনিক কেন চাই? ভবিষ্যতে যেন ইনসিকিউরিটি ফিল না করে। থ্যাংক ইউ, খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। তো এই কেসটাতে তাহলে মূল কোর ফিলিংস কি হলো, কি পাইলাম এটা বলেন, আমার অনেক রুব্রিক্সের দরকার নাই, এই কোর জায়গাটা কি? সে নিতে চাচ্ছে না। হ্যাঁ, ফ্যামিলি রেসপন্সিবিলিটি। আপনি এত ভালো বুঝেন তো ওখানে উল্টাপাল্টা লিখছেন কেন? কি চিন্তা করেন আর কি লেখেন, আমি তো সেটা বুঝি না। সে বাবার মৃত্যুর পরে ফ্যামিলির রেসপন্সিবিলিটি নিতে পারছে না, রেসপন্সিবিলিটি অ্যাভারশন, রেসপন্সিবিলিটি অ্যাভারশন ফর
লাইকোপোডিয়ামের মধ্যে আমরা কি পাই? লাইকোপোডিয়ামের কোর কি, মানে প্রধান থিম কি? ল্যাক অফ কনফিডেন্স। ল্যাক অফ কনফিডেন্স। থ্যাংক ইউ, খুবই সুন্দর। এই কথা লিখেননি কেন, ওখানে লিখছেন না কেন? কাওয়ার্ডিশ। লাইকোপোডিয়ামের প্রধান প্রধান থিম হলো কাওয়ার্ডিশ। লাইকোপোডিয়াম পেশেন্ট ভিতরে ভিতরে প্রতিনিয়ত লড়াই করে চলে। কোন কোন জায়গায় তার মোরালি, সোশ্যালি, ফিজিক্যালি সব জায়গায় সে কাওয়ার্ড। তারা অনুভব করে যে সে খুব দুর্বল, খুব দুর্বল, এবং এই দুর্বলতার কারণে তারা লাইফের রেসপন্সিবিলিটি ফুলফিল করতে পারে না, তারা রেসপন্সিবিলিটি পালন করতে অপারগ। এই জন্য এরা রেসপন্সিবিলিটি থেকে পালায় বেড়ায়, চাকরি ছেড়েতে পালায় আছে। ঠিক আছে, আমি এই গ্যাস্ট্রিক নিয়ে আবার আমার কিছু অবজারভেশন পরে শেয়ার করতেছি। তো এই পারসন কোম্পানি থেকে পালিয়ে গেল, চাকরি ছেড়ে দিল, তার মধ্যে অনেক ভয়, অ্যাংজাইটি। ঠিক আছে, মূল জায়গা কিন্তু এটা। এখন আপনি ওই রুব্রিক্স যদি সাজাতে চান, এইটুকের মধ্যে থেকে মেলা রুব্রিক্স নিতে পারবেন, সেটা আপনারা আপনাদের মতন করে সাজায়েন। হ্যাঁ, সাজায় উত্তর দিতে পারলে দিলেন। আমি কোর জায়গাগুলো আপনাদেরকে বলে দিলাম। চিন্তা করে আলোচনা, চিন্তা করতে হবে ঠান্ডা মাথায়। ঠান্ডা মাথায় চিন্তা করে আপনাকে আগাতে হবে। ডেফিনেটলি আপনারা পারবেন, কঠিন কিছু না। হোমিওপ্যাথি ইজি, যদি বোঝা যায়, যদি করা যায়, খুবই ইজি। এইখানে ঘাবড়ানোর কিচ্ছু নাই। ঠিক আছে, তো পরের আলোচনায় আসি। আমি তো গতকালকে একটা কেস বলেছিলাম, হ্যাঁ, সেই কেস নিয়ে আলোচনা হলো। এবার আরেকটা কেস একটু শেয়ার করি, আপনাদের খুব কাজে লাগবে। এই টাইপের মানে আমি লাইকোপোডিয়ামটা সাইলেশিয়ার পরে ইচ্ছা করে নিয়ে আসছি, কারণ দুইটা একদম পাশাপাশি চলে, প্যারালালে চলে। একটু চুল, এক চুল, মানে আমরা কি করতেছি, বিহেভিয়ারাল ম্যাথমেটিকা যদি আমরা বলি, বা বিহেভ দেখে যদি আমরা মানে ফার্স্ট প্রেসক্রিপশন করতে চাই, তাহলে লাইকোপোডিয়াম এবং সাইলেশিয়া কিন্তু একদম কাছাকাছি। এই কেসটা শোনেন, তাহলে হবে। আপনি এখন বলবেন যে আপনি খালি কেস বলেন আর ইয়ে করেন, ভিডিও, আসলে ভিডিও টিডিও এগুলা দেখেন। আমার যে কেস, এটা আপনি আপনার চেম্বারে পাবেন না, কিন্তু আমার রুগীর যে ভাবনা, সেই ভাবনাটা আপনি আপনার চেম্বারে পাবেন। ভয়েস আলাদা হবে। আপনার কাছে যদি একটা নাইজেরিয়ান পেশেন্ট আসে, একটা অ্যারাবিক বা পাকিস্তান থেকে একটা পেশেন্ট আসে, তার ভাবনা লাইকোপোডিয়াম হলে তার ভাবনা এরকমই থাকবে, ভাষ্য চেঞ্জ হবে। তো এই ভাবনাটা বুঝতে হবে, ভাবনা থেকে আপনাদের রুব্রিক্স নিয়ে কেস শেষ করতে হবে। তো আমি আমি কিন্তু খুব মানে আরামায়েশে চলার লোক। আমার নিজের সম্পর্কে বলে, আমি অত বেশি ভাল লাগে না। আপনি আজকেই যদি আমার বিরক্ত লাগে, কাল থেকে ক্লাস বন্ধ। আমি কিন্তু সবাইকে যা রেজিস্ট্রেশন করেছেন সব ফেরত দিয়ে মানে করে দিতে পারবো। মানে আমার ডোর ক্লোজ করা 1 সেকেন্ডের মধ্যে আমি করতে পারি। আমাকে যারা খুব ক্লোজলি চেনে তারা জানে, আমি যদি এখনই মনে করি যে এটা বাদ, তাহলে বাদ। তো আমি কোনো প্রেশার নিই না, আমার যখন যেটা ভালো লাগে আমি তখন সেটা করি। তো যাক, আমি খুব আরামায়েশে চেম্বারে যাই। বিকালে ধরেন আসরের নামাজ পড়ে, আমি আসরের নামাজ ধীরে সুস্থে পড়ে আরামে বিরামে যাই। তো এইভাবে প্রতিদিনই হয়। আমি আমার সময় দেওয়া থাকলেও আমি একটু ইয়ে করে যাই, কারণ আমি কোনো পেন নিই না। তো এরকম আমি হেলে দুলে যাচ্ছি। একটু গল্প করে বলি, আপনাদের মানে বুঝতে সুবিধা হবে। তো আসরের নামাজ পড়ে আস্তে ধীরে যাচ্ছি। এরপরে যেতে যেতে, কিছুদিন আগের কথা, 5:30 বেজে গেছে, পার হয়ে গেছে 5:30, 40-45 মতন হয়ে যাবে, কিন্তু আমার চেম্বার খোলার কথা 5টা থেকে। তো দেখি যে চেম্বারের পাশে একটা ব্রেঞ্চ রাখা আছে, ওই ব্রেঞ্চের ওইখানে একটা পেশেন্ট বসে আছে। এখন আমার ওইখানে হয় কি, চেম্বারে অনেকগুলো কোচিং সেন্টার আছে, তারপর জুতার দোকান আছে, আবার আরেকটা ফার্মেসি আছে, ওদের লোকজন আমার ব্রেঞ্চে এসে বসে থাকে। আমি আর ওইভাবে গুরুত্ব দিই না। আমি দেখলাম যে একটা পার্সন খুব শুটেড বুটেড মানে এরকম ইয়েতে টাই টাই পরে, এবং মানে কোট ছিল না, টাই এবং ইয়ে পরে, বুঝলাম যে সে কোনো অফিস থেকে আসছে, এবং ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখলেই তো বোঝা যায়। তো আমি খেয়াল করলাম সে আমার দিকে তাকালো, তাকায় আবার অন্য দিকে, মনে করলাম যে অন্য কোচিং এর গার্জেন টার্জেন হবে হয়তো। দরজা খুললাম, দরজা খুলে বসলাম। আমি সাধারণত বসলে আমার রুমে স্লাইডার আছে, মানে দরজায় ঢুকতে থাই লাগানো আছে, থাইটাকে ভিড়াই দিলাম। দিয়ে এবার থাইয়ের আমার স্টিকার লাগানো আছে, কিন্তু বোঝা যায় কে কি করছে। তো দেখতেছি ওই লোকটা আমি ঢোকার পরে
ওই দিক দিয়ে আসছে একজন, এদিকে আসো। আমি আরো তো ইয়ে করিনি, আমি কম্পিউটার ল্যাপটপ চালু করলাম, ল্যাপটপ চালু করে তাকায় আছি, দেখি যে হঠাৎ করে স্লাইডারটা আস্তে করে একবার একটু একটু খুললো, খুলে আবার হালকা করে লাগাই দিল, দিয়ে লোকটা আবার হেঁটে হেঁটে ওদিকে চলে গেল। তো আমি ভাবলাম যে হয়তো ভুল টুল করে ইয়ে করছে। আবার দেখি 2-3 মিনিট পরে আবার দরজাটাকে আস্তে করে একটু ফাঁক করলো, ফাঁক করে আবার পিছন দিকে চলে আসছে। এখন মাথার মধ্যে তো সাইলেশিয়ার ভূত আছে, সাইলেশিয়ার কথা তো মনে হলো যে কি ওই আসলে তো সাইলেশিয়া হবেই। তো খুব কনফিডেন্সের অভাব যারা হয়, আমি বলে দিই এত না বাড়িয়ে, কনফিডেন্সের অভাব যারা তারা এরকম করে। একবার আমি সাইলেশিয়া পেশেন্ট কি দেখাচ্ছিলাম যে আপনার সামনে 2টা চেয়ার দেওয়া আছে, সাইলেশিয়া কি করে, একবার এই চেয়ারে হাত দিবে, এটাতে বসবো, একবার ওই চেয়ারে হাত দিবে, ওইটাতে বসবো, কোনটাতে বসবো, এটাতে বসবো না ওইটাতে বসবো, তাই না? আবার বসবেও কিভাবে বলেছিলাম, একদম এজ অফ চেয়ার, এটা হলো চেয়ার, চেয়ারের ঠিক এই মাথায় এসে বসবে। বলেন। সামনের দিকে তো আগে ঝুঁকে বলবে বসবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, একদম সামনে বসবে। তো এই দুই মানে ইয়ে করলে একটু ফাঁক করলো, করে আবার বাইরে একটু কয়েক কদম পিছনে চলে গেল, চলে যায় ওইখানে আমাদের ইয়ে দেওয়া আছে, ওখানে লেখা আছে প্রথমে মোস্তাক ভাইয়ের নাম আছে, দ্বিতীয়টাতে আমার নাম, ডিগ্রি টিগ্রি গুলো লেখা আছে। তো বেসিক্যালি সে ওটা দাঁড়ায় একটু পড়লো, বুঝলাম। এবার একটু যেহেতু ফাঁকা করে রেখেছে, আমি আবার একটু এরকম করে উকি মারছি, তো দেখতেছি যে সে মানে বুঝার চেষ্টা করছে যে আমি ঢুকবো কি ঢুকবো না, না কি এরকম একটা ইয়ে হচ্ছে আর কি। হ্যাঁ, তো এই এই জায়গাটাকে আমরা কি ভাবতে পারি, আমরা যদি রুব্রিক্স এর দিক দিয়ে চিন্তা করি, তাহলে এটাকে আমরা কি রুব্রিক্স নিতে পারি বলতে পারেন? খুব দ্রুত বলেন, সময় নষ্ট করবো না আমরা। ল্যাক অফ কনফিডেন্স। ল্যাক অফ কনফিডেন্স, হ্যাঁ, থ্যাংক ইউ। আর বলেন। টিমিডিটি হ্যাঁ ধরা যাবে। হ্যাঁ, টিমিডিটি কি রুব্রিক্সটা পুরো বলেন। টিমিডিটি, টিমিডিটি তো অনেক বড় রুব্রিক্স। এটা হলো নেওয়া যাবে হচ্ছে টিমিডিটি পাবলিক অ্যাপিয়ারিং, টিমিডিটি অ্যাবাউট পাবলিক অ্যাপিয়ারিং, অ্যাপিয়ারিং ইন, আমি দিয়ে দিচ্ছি টিমিডিটি, টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ার ইন, ঠিক আছে? তো টিমিডিটি মানে কি লাজুকতা, লাজুকতা কি পাবলিক, আমি তো পাবলিক আননোন, পাবলিক আমরা কাদেরকে বলি, আমজনতা কাদেরকে বলি, পাবলিক কাদেরকে বলো, অপরিচিত, আননোন, স্ট্রেঞ্জার তো আলাদা জিনিস, পাবলিক হলো একদম জনসাধারণ। তাহলে আমার সামনে আসা যাওয়ার যে লাজুকতা, এটা কিন্তু পেশেন্টের মধ্যে পাওয়া গেল। এরপরে সে কি করলো, আবার ফিরে আসলো, দরজাটা খুব ধীরে করে খুললো, ঠিক আছে, খুব ধীরে করে খুললো, আরেকটু খুললো, খুলে এবার আবার পিছনে যাওয়ার চেষ্টা করলো। আমি ভাই এক্সকিউজ মি, একটু শোনেন ভাই, কিছু বলতে চান? তো এবার সে করলো কি, আমি যখন এই কথা বললাম তখন সে আবার আগে আসলো, আগে এসে বলল যে জি, ইয়ে করলো, আচ্ছা বসেন প্লিজ, বসেন আমার সামনে। রুগী করলো কি, ঠিক আমার সামনে যে চেয়ারটা আছে সেখানে ইয়ে করলো। কিন্তু সাইলেশিয়া হলো কি করতো, কি হলো, সাইলেশিয়া কি করতো, একটু আগে আছে, আর সামনে তো আগে বসে আছে ঝুঁকে। আগে এসে কি বলতো, জি, ঝুঁকে দাঁড়ায় থাকতো বসে। চেয়ারের ওখানে, তাই না? আর কোন চেয়ারে বসবো, এই চেয়ার না ওই চেয়ার। আবার ঢোকার সময় 1 পা 2 পা আগে পিছে করতো, তাই না? আসবো কি আসবো না, বাম দিক দিয়ে যাবো কি ডান দিক দিয়ে যাবো, এই বিষয়গুলো করতো। তো যাক, আমি তাকে জিজ্ঞাসা করলাম তারপরে আজকে কেন আসলেন, কি কি কষ্ট নিয়ে আসতে হলো। তো শুরুতেই মনে করেন যে সাইলেশিয়া শুরুতে কি ম্যামা ম্যামা করে, তাই না, উ আউ কাকু। তো এর ইয়েটা কিরকম হলো, শুরুতেই সে একদম বোস্টিং করা শুরু করলো, ডাক্তার সাহেব আপনার অনেক প্রশংসা শুনেছি, না কথা বলতেছিল কিভাবে, হ্যাঁ ডাক্তার, খেয়াল করেন খুব মজার, আমি পারবো কিনা দেখাতে, হ্যাঁ ডাক্তার সাহেব আপনার অনেক প্রশংসা শুনেছি, হ্যাঁ আমার আপনার খুব ভালো হাত যশ, হ্যাঁ রুগী সবাই নাকি, রুগীর নাকি আপনি সব মানে কথা বলতেছেন মেয়েলি টোনে, বুঝছেন, আমি পারতেছি না, হ্যাঁ খুব আপনার কথা খুব শুনেছি রুগীদের কাছ থেকে, আপনি নাকি খুব সুন্দর প্রেসক্রিপশন করেন, হ্যাঁ আপনার কলিগ
আমার কলিগ তো বললো তার নাকি 3 বছর ধরে কোমর ব্যথা ছিল, এক ডোজ নাকি দিয়েছেন, হ্যাঁ, 3 বছরের ব্যথা তার ভালো হয়ে গেছে। এইরকম করে কথা বলতেছে, বুঝছেন? একদম মানে আরো মেলা কথা বললে এই হবি হ্যান ত্যান 7-17, মানে বলতে বলতে মনে হচ্ছে মানে আমাকে চান্সই দেয় না, কথাই বলছে, বলে বলে ওরা কান ঝালা ফেলা। তাই বললাম সবকিছু ঠিক আছে, তো আমাদের কাছে মানে আজকে আপনি কি কষ্ট নিয়ে আসছেন? তো আমার রোগী বলছে যে মানে আমি আর ওই অভিনয় করে দেখাচ্ছি না, তো বুঝে নেন ওই মেয়েলি স্টাইলে কথা বলা, প্যান 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 করে কথা বলতেছে। তো বলছে যে বউ নিয়ে কি সব কথাবার্তা বললো তার ওয়াইফকে নিয়ে, হ্যাঁ, এই বলে ওই বলে, ঠিক মতো ক্লিয়ার করতে পারছে না। আমি মনে করেছি যে উনি ওনার বইয়ের কোনো এক প্রবলেম নিয়ে কথা বলতে, মানে প্রথমে এত বোস্টিং করেছে, মাথা পুরা ঝালা ফালা, এরপরে বউ নিয়ে কথা বলা শুরু করছে। তা আমি আর বুঝতেছি না যে কি বলে। আপনাদের এরকম অভিজ্ঞতা হয় কিনা জানি না, এরকম অভিজ্ঞতা আছে রুগী কার কথা বলে, আপনি প্রেসক্রিপশন করতে গেছেন হয়তো, তার পরে বলছে না না ডাক্তার সাহেব ওটা তো আমার বউয়ের, ওটা তো আমার বোনের, এরকম অভিজ্ঞতা আছে আপনাদের? কারো অভিজ্ঞতা না এরকম? জি জি আছে বলে আছে। স্যার, বলে স্যার। এরকম না, আমারও এরকম হয়েছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি এরকম অবস্থায়, নাম লিখতে যাব, না না ওষুধ তো আমার না, ওটা আমার বইয়ের। এই পেশেন্টেরও তাই ছিল, ক্লিয়ার করে বলতে পারতেছিল না, আমি নিজেও বুঝতে পারতেছিলাম না সে কি বোঝাতে চাচ্ছে। তো আমি বললাম যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন একটু বলেন তো, আপনার প্রবলেমটা আসলে কার, আমার তো কিছু মানে আমি বুঝতে পারতেছি না। তো সাইলেশিয়া এই লাইকোপোডিয়ামের পেশেন্টরা কিন্তু বেসিক্যালি কথা গুছায় বলতে পারে না। আর যদি সেক্সুয়াল কেস হয় তাহলে তো শেষ, আপনি শেষ পর্যন্ত তাকে ধরতে পারবেন না, সে কি বলতেছে আগা মাথা কিছু বুঝতে পারবেন না, সেক্সের নামও তো নিবে না, উল্টা পাল্টা হ্যান না তেন না, এই দুর্বলতা ওই দুর্বলতা, এই করছি ওই করছি, এরকম বলে আপনার একদম মাথা টাথা খারাপ করে দেবে। হ্যাঁ, কেন এরকম করে, আমাদের প্রশ্নটা হচ্ছে সে কেন এরকম করে, আমাদেরকে জানতে হবে যে আসলে তার ভেতরে কি কাজ করছে, তার ভাবনাটা কি, ভাবনায় এরকম করতেছে। তো বেসিক্যালি এদের ভাবনাটা থাকে যে আমার উইকনেস, আমার যে দুর্বলতা, আমার যৌন দুর্বলতা তো বড় বিষয়, মর্দাঙ্গার বিষয়। হ্যাঁ, একজন এসে আমাকে বলতেছিলাম মর্দাঙ্গার বিষয়, ওয়ার্ডটা ভালোই লাগলো। তো এইটা যদি উন্মোচিত করে যাই, মানুষকে দেখাই দিই, ডাক্তারকে দেখাই দিই, তাহলে তো সবকিছু খোলাসা হয়ে গেল, আমার তার কিছু থাকলো না। এজন্য সে নিজের সম্পর্কে এমন বাড়ায় বাড়ায় কথা বলবে, এই সেক্সুয়াল প্রবলেম বলার আগে আপনি খালি শুনতেই থাকবেন, নিজেকে অনেক বড় বড় দেখাবে, এই ওই হইছে ওই হইছে এন তেন 7-17। হ্যাঁ, সেক্সুয়াল কেসে এটা হবেই, এটা আপনি খেয়াল করে দেখেন, ম্যাক্সিমাম লাইকোপোডিয়াম এই কাজটা করে, নিজেকে অনেক বেশি বড় দেখাবে। হ্যাঁ, আর সে যখন বলবে তখন এই সেক্সুয়াল প্রবলেমের পুরো দোষ বইয়ের, ওর কোনো দোষই নাই। ঠিক আছে, এই যে ভ্যানিটি আমরা বলতেছিলাম, ভ্যানিটি, নিজের সম্পর্কে অতিরিক্ত গর্ববোধ। জি অনেক রুগী বলেন। আছে, সে নিজের রুগী, হ্যাঁ কিন্তু এসে বলে যে আমার বন্ধুর এই সমস্যা, সেক্সুয়াল একটু সমস্যা, হ্যাঁ, এই এটার তো জন্য ওষুধ দেন। লাইকোপোডিয়ামের দিকে চিন্তা করা যায়। রাইট রাইট রাইট। আপনি খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। সব বলবেন না, মানে এই রুগী আচ্ছা এই কেসের ওটা এখানে থাক, এইরকমই বলে। আপনি এগুলাকেও কিন্তু ভেরিফাই করতে পারবেন কিভাবে, একটু আসলে অন্তরঙ্গ কোশ্চেন প্রথমে গুলো বলা করবেন। কঠিন, আমি একটু শুনি, আমি একটু হ্যাঁ বলি হ্যাঁ যে সে নিজে রুগী, সে বলতেছে যে আমার এক বন্ধুর এরকম সমস্যা, তা আপনি বন্ধুরে নিয়ে আসেন, কই না বন্ধু আসবে না, লজ্জা পায়, সে আসবে না, আপনি বলেন কি জানতে চান, সব আমি হ্যাঁ জানি, তার হ্যাঁ, তার এই তো সবকিছুই আমি কনফার্মেবল, জানি। এক্স্যাক্ট। রাইট ঠিক আছে, তার সবকিছুই আমি জানি, আপনি বলেন কি জানতে চান। হুম, এটা তো এইটাকে প্রথম ভেরিফাই প্রথম করবেন কি বুঝতাম করে, না। এটাকে ভেরিফাই হ্যাঁ, করবেন কিভাবে সেটা? কিভাবে? এটাকে ভেরিফাই করবেন একদম ইন্টিমেট, মানে ইন্টিমেট টাইমের কথা জিজ্ঞাসা করবেন, ওয়াইফ ওয়াইফের কমপ্লেনের কথাগুলো জিজ্ঞাসা করবেন, দেখবেন ও ঠিক ঠিক করে উত্তর দিয়ে দিবে, এবং বলতে বলতে ফ্লো তুলে দিলে একটা সময় দেখবেন যে নিজের কথা বলে দেবে। আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি। ঠিক আছে, আমি কিন্তু মানে সেক্সুয়াল কেসে যে অনেক ভালো বা ইয়ে সেটা আমি বলতেছি না, কিন্তু যেগুলাতে মিলে যায় সেগুলোতে এক ডোজেই কেল্লা ফতে। হ্যাঁ, তার মানে আমি একটা কথা বলতে চাই স্যার, জি বলেন। এটা কিন্তু আমিনুল ভাইয়ের সাথে কথার সাথে একমত, কিন্তু পরক্ষণে আবার ওই রুগী বলে কি এই রুগীটা কিন্তু আমি, এভাবেই কিন্তু বলে হ্যাঁ, ওটা যখন আপনার অনেকজন। কনফিডেন্স পেয়ে যায়। লাইকোপোডিয়ামে কি হয়, লাইকোপোডিয়াম একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, রুব্রিক্সটা কি বলেন দেখি।
টিমিডিটি নিয়ে আমি বলেছিলাম, মনে আছে কারো? টিমিডিটি ক্যাপাবিলিটি। হ্যাঁ, ক্যাপাবল, বাট হ্যাঁ, থ্যাংক ইউ আনোয়ারুল্লাহ ভাই, ধন্যবাদ। ক্যাপাবল কিন্তু সে পাবলিকই কথা বলবে না। এটা হলো ওই রুব্রিক্স, আপনি কনভার্ট করতে পারবেন, খালি রুব্রিক্সের ভাবনা বুঝতে পারলেই হলো। কখনো ভাষ্যদের রুব্রিক্সে যাবেন না, প্রচন্ড ভুল হয়। ভাবনাটা দিয়ে আসেন, ডেফিনেটলি সাকসেস হবেন। আচ্ছা যাক, আমি আমার পেশেন্টের কথা বলি। তো এরা যেহেতু অনেক ভ্যানিটি থাকে, অনেক বেশি আত্মগর্ব থাকে, এই এগুলো পাই। এবার এই যে আমি প্রথমেই যেটা বললাম, হ্যাঁ স্যার আপনার না অনেক কথা শুনেছি, হ্যাঁ এই যে হাতও দেখেন, হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে মেয়েলি হিজড়াদের মতন করে কথা বলতেছে, মাইন্ড করেন না কেউ, আমি বোঝানোর জন্য বলতেছি। আমার না স্যার অনেক অ্যাসিডিটির প্রবলেম। এই যে কথাগুলা, এই কথাগুলাটা, এটা কি কি বলেন তো? হ্যাঁ আনারুল্লাহ ভাই, শুনতে পাইনি তো, কি বললেন? আমি আজকে বলে দিই, এইটা আপনার অনেক পাওয়া যায় এই টাইপের কথোপকথন। আপনি মাসে না হলে 2-3 মাসে একজন হলেও পাবেন, আমাদের মধ্যে অনেকেই আছে। এই এই রুব্রিক্সটা আমি এরপরে বিস্তারিত আলোচনা করবো, আজকে লাইকোপোডিয়ামের আঙ্গিকেই থাক। এটা হলো অ্যাফিমিনিটি। অ্যাফিমিনিটিটা কি দেখেন, অ্যাফিমিনিটি কিন্তু কোনো কেসে ঢোকার মানে আপনি লাইকোপোডিয়ামে ঢুকবেন এরকমটা কিন্তু না, এটা সাপোর্টেড রুব্রিক্স। আপনি যদি অ্যাফিমিনিটি পান তখন আপনার মাথার মধ্যে নেবেন, এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা মেডিসিন আছে, আমি মেডিসিনের লিস্টটাও দিয়ে দিই। সেটা হলো ক্যালকেরিয়া কার্ব, তারপরে লাইকোপোডিয়াম, অ্যাসিড ফ্লোর, প্লাটিনা, পালসেটিলা, সাইলেশিয়া। এই এরকম অ্যাটিটিউড পেলে আপনি কিন্তু এই মেডিসিন গুলোর কথা মাথায় নিয়ে আসবেন, কিন্তু এইটা দিয়ে যে মেডিসিনে ঢুকতে হবে, মেডিসিন দিবেন, এটা কিন্তু আনবেন না, এটা মাথায় রাখেন। লাইকোপোডিয়ামে অ্যাফিমিনিটির কথা যদি আমরা ভাবি, তাহলে লাইকোপোডিয়ামের এই অ্যাফিমিনিটিটা জাস্ট দেখানোর জন্য, সে যে অনেক মাইল্ড, সে যে মানে অ্যাফিমিনেট, ফিমিলাইন, হ্যাঁ এটা বোঝায়। কিন্তু আপনি কথোপকথন করে একটা লেভেলে যায় দেখবেন সে অফিসে কিন্তু দারাজ কণ্ঠে কথা বলে, অফিসে যে সে ডোমিনেট, সে ম্যাসকুলাইন, কিন্তু আপনার সামনে সে অ্যাফিমিনেট। এটা হলো লাইকোপোডিয়ামের অ্যাফিমিনেটটা হচ্ছে লাইকোপোডিয়ামের, ওই যে আমাদের হাতির 2 ধরনের দাঁত থাকে জানেন তো মনে হয়, তাই না? একটা হলো দাঁত দেখানোর, এই অ্যাফিমিনেটের হচ্ছে লাইকোপোডিয়ামের ক্ষেত্রে দেখানোর। হাতির কিন্তু 2 ধরনের দাঁত থাকে, একটা হলো দেখানোর দাঁত, একটা হলো খাওয়ার দাঁত। এটা কিন্তু খাওয়ার দাঁত না, এটা হলো দেখানোর দাঁত, ঠিক আছে? তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি কি সমস্যা হচ্ছে, সে জাস্ট হিজড়াদের মতন ওরকম করে দুলায়, হ্যাঁ প্রথম থেকে আমি বুঝতে পারছিলাম, এইরকম করে কথা বলতেছে। হ্যাঁ, যে আমার এই ওই মানে কি বলে তো ক্লিয়ার তো বলে না, বুঝতে পারি না। তো যাক, আমি প্রসঙ্গ চেঞ্জ করার জন্য বললাম যে অনেক সেজে গুজে আসছেন, ড্রেস আপ হয়ে আসছেন, অফিস থেকে আসছেন। তো বললো যে হ্যাঁ অফিস থেকে, এরকম হ্যাঁ অফিস থেকে এসেছি, হেলে দুলে বলতেছে আর কি। আমি তো স্যার সারাদিন এইরকম সময় বাড়াই অফিস থেকে, এরকম কথা বলতেছে। তো আমি বললাম যে আপনার এত বছর ধরে গ্যাসের প্রবলেম হয়, হ্যাঁ আপনি তো মনে হয় অনেক ট্রিটমেন্ট নিয়েছেন, তাই না? বলছে হ্যাঁ স্যার অনেক ট্রিটমেন্ট নিয়েছি, বড় ডাক্তারের কাছে গেছি, অমুকের কাছে গেছি বলতেছে। তো আমি বললাম যে মেলা তো করলেন, তো এত বছর ধরে প্রবলেম, তো এই গ্যাসের ওষুধ এগুলা খেয়ে ভালো হয় না? কিছুই হয় না। তো বললাম যে তাহলে আপনার নিশ্চয়ই কোনো একটা স্ট্রেস আছে। হ্যাঁ, এই গ্যাসটা সাধারণত হয়, রোগীকে বুঝায় বলতে হয় যে অনেক বেশি স্ট্রেস থাকলে এই ধরনের অ্যাসিডিটির প্রবলেম হতে পারে। তখন সে আবার মাথায়, হ্যাঁ স্যার স্ট্রেসের অ্যালোপ্যাথির ডাক্তারও তাই বলেছে যে আমি খুব বেশি স্ট্রেস নিই। তো এরকম আর কি কথোপকথন হলো। এই পুরা এর কেস টেকিং আসলে মানে বলা সম্ভব না, লিখেও বলা সম্ভব না, এত এত কথা আর এত এত মানে উল্টাপাল্টা কথা, মানে কাজের কথা নাই, খালি এই উল্টাপাল্টা কথাই বলে। তো আমি একটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আপনারা এটা নোট করে নেন, লিখে নেন, পরে লিখবো এটা করেন না, লিখে নেন একদম। যখন কেউ আপনার চেম্বারে এসে বলবে যে আমি দীর্ঘদিন ধরে খুব অ্যাসিডিটির সমস্যায় ভুগছি,
অনেক অ্যাসিডিটি, একদম পেট ভরা, অমুক তমুক, একদম ফুলে যায়, বেগুর উঠে, হ্যান ত্যান, এই কথাগুলো যখন বলবে, দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির সমস্যায় ভুগছি এরকম কথা যখন কেউ বলবে, তখন আপনি ধরে নেবেন সে কোনো একটা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার স্ট্রেস নিয়ে আসছে, প্রলংড স্ট্রেস, মানে হবে কি হবে না এরকম একটা স্ট্রেস নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে, যেটা থেকে সে পরিত্রাণ পাচ্ছে না, সেটাই ভিতরে পাকাচ্ছে, পাকায় পাকায় গ্যাস তৈরি করতেছে, পেটটাকে ফুলাই দিচ্ছে। ঠিক আছে, এটা যে 100% কেসে হবে তা কিন্তু আমি বলছি না, এটা কোনো রুলস না, আমি আপনাদেরকে একটা ক্লু ঢুকাই দিলাম। আপনি যদি রুগীকে ওই অ্যাঙ্গেলে কোশ্চিন করেন, তার স্ট্রেস, দীর্ঘদিন ধরে সে কি নিয়ে স্ট্রেসের মধ্যে আছে, কি নিয়ে অনিশ্চয়তায় ভুগতেছে, এই বিষয়গুলা খোঁচা দিয়ে 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 যদি আপনি তথ্য নিতে পারেন, তাহলে আপনি অনেক সহজে কেস সলভ করতে পারেন। আর না হলে ওই গ্যাসের ওষুধ দিয়ে দিবেন, যা যা আছে, গ্যাস ভালো হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি প্রপার কিওর করতে চান, আপনাকে ডেফিনেটলি এটা মাথায় রাখতে হবে। দীর্ঘদিন ধরে কোন একটা স্ট্রেস নিয়ে আছে, সেই স্ট্রেসের কারণে সে ওটা হজমও করতে পারছে না, ছাড়তেও পারছে না, ভেতরটাতে একদম গ্যাসে পূর্ণ হয়ে যাচ্ছে, টুইটুম্বুর হয়ে যাচ্ছে। আমাদের কি হয়, যেটা আমরা হজম করতে পারি না, তখন কি হয়, পেটটা ফুলে ওঠে, অ্যাসিডিটি হয়, ফুড পয়জনিং হয়। এই পার্সনের এই কি বলতেছিল, এর আরো বলতেছিল যে লুজ মোশন, এই টাইপের সমস্যাগুলো, মানে আইবিএস রিলেটেড প্রবলেমও কিন্তু তার আছে। আমি এটা এখন আর বলতেছি না, ওটার আরেক ইয়েতে হবে। তো যাক, তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার স্ট্রেস কি নিয়ে, তো সে তো কোনো কথাই বলে না, মানে না ডাক্তার সাহেব, মানে হয়েছে কি ডাক্তার সাহেব, এবার দেখেন জড়তা চলে আসছে স্ট্রেসের কথা বলায়, মানে আমার ওয়াইফের সাথে না একটু চলছে। কি চলছে, কি নিয়ে স্ট্রেস, ওয়াইফের সাথে কি হয়েছে? তো সে মুখেই খুলছে না, ই নিয়ে বিনিয়ে এ কথা ও কথা। তো তারপরে আস্তে আস্তে তার সাথে অনেক বিষয় নিয়ে কথা বললাম, এটা ওটা বলার পরে যখন মানে তাকে বুঝলাম, যেটুকু বুঝলাম, যে সে সবকিছু লুকানোর চেষ্টা করছে, তার কনজুগাল লাইফের কথা সে আসলে বলতে চাচ্ছে না, মানে বলবেও না, এতই সিক্রেটিভ, আর বলতে চাচ্ছে না। তো দেখেন, আরেকটা টিপস একটু দিয়ে রাখি আপনাদেরকে, এটা আপনাদের কাজে লাগবে। যখন কনজুগাল লাইফের কথা আপনি, আর অনেক মেডিসিন আছে কিন্তু খুব প্রমিনেন্টলি পাওয়া যায়, কনজুগাল লাইফের কথা আপনি যখন কোনো পেশেন্টের কাছ থেকে উদ্ধার করার চেষ্টা করবেন, ইনিয়ে বিনিয়ে লুকানো পার্সন কিন্তু খুবই প্রমিনেন্ট হলো দুইটা, একটা হলো লাইকোপোডিয়াম আর একটা হলো ইগনেশিয়া। এই দুইজন কিন্তু তার এই বিয়ের কথা, দাম্পত্য জীবনের কথা, এগুলা সে লুকাবেই। বিয়ে নিয়ে কোনো উল্টাপাল্টা হয়েছে, কোনো সমস্যা হয়েছে হাজবেন্ড ওয়াইফের মধ্যে, সেটা সে লুকানোর চেষ্টা করবে। কিন্তু দুইজনের লুকানোর কারণ হচ্ছে দুই ধরনের। লাইকোপোডিয়াম লুকানোর চেষ্টা করবে তার নিজের উইকনেস ঢাকার জন্য। আমার দুর্বলতা যদি ডাক্তারের সামনে চলে আসে, আমার দুর্বলতা যদি পৃথিবীর সামনে চলে আসে, সবার সামনে চলে আসে, সোসাইটিতে চলে আসে, তাহলে তো আমি শেষ, আমার ইয়া হয়ে যাবে কেমন। আর ইগনেশিয়া লুকায় হচ্ছে বেসিক্যালি মোরালের জন্য। সে কি করে, যে তার হাজবেন্ডের যে খারাপ অভ্যাস গুলা আছে, যেমন ধরেন যে মদ খায়, নেশা করে, অন্য কারোর সাথে অ্যাফেয়ার্স বা আদার্স যেগুলো বাজে অভ্যাস থাকে, সেগুলাকে সে লুকায় ফেলে। সে মনে করে যে আমি আমি ঠিক আছে, আমার হাজবেন্ড খারাপ, আমার হাজবেন্ড এরকম, কিন্তু আমি তাকে ছোট করতে পারি না, তার মোরালিটিতে বাধে। যদিও হাজবেন্ড খুবই খারাপ, এটা বাইরে বলা যাবে না, তাকে আমি ছোট করব না। তো ইগনেশিয়া ফ্যামিলির খারাপ বিষয়গুলো লুকাতে চায়, অন্যের সামনে প্রকাশ করতে চায় না, কারণ তার সামনে আসে মোরালের বিষয়টা, মোরাল নষ্ট হয়ে যাবে এই ভয়টা থাকে। আর লাইকোপোডিয়াম উইকনেস লুকায় হচ্ছে, আমার যদি উইকনেস সামনে চলে আসে, তাহলে আমার যে পাওয়ারফুল ইমেজ আছে সেটা থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। আমি যতদিন লুকায় থাকতে পারবো ততদিন আমি পাওয়ারফুল থাকবো। তো যাক, দুটা টিপস আপনাদের খুব কাজে লাগবে, আমি আমি কনফার্ম। তো লোকটা বউ তাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এজন্য তার মাথায় চলছে যে আমি এমন ইনফরমেশন দিব ডাক্তারকে ফিল্টার করে করে, যাতে আমার দুর্বলতা প্রকাশ না পায়। ঠিক আছে, এরকম ব্যক্তি আপনার চেম্বারে আসলেও আপনি দেখবেন যে সে তার সে তার
আহ, মাথা ঘুরতেছে কেন জানি হঠাৎ করে। যাক, সে তার ইনফরমেশন ক্লিয়ার করতে পারছে না, সে কি বলতে চাচ্ছে সেটা বলতে আপনার কাছে মনে হবে, কিন্তু সে বেসিক্যালি সুকৌশলে লুকাচ্ছে। 4-5 বছর ধরে তার ওয়াইফ তার সাথে থাকে না, তাকে ছেড়ে চলে গেছে, মানে বিয়ের পরপরই চলে গেছে, বিয়ের 15-20 দিনের মাথায় চলে গেছে। সে এটা বলতে মনে করেন 15-20 মিনিট বা বেশি সময় নিয়ে নিয়েছে। আমার চেম্বারের পেশেন্ট ছিল না, আমি তাকে সময় দিয়েছি, ঠিক আছে। তো রুগীকে জিজ্ঞাসা করলাম আপনি কি ডিভোর্স দিয়েছেন, এই ডিভোর্স দিয়েছেন এই আনসারটাও সে দিতে চায় না, খোলাসাগত অনেক দেরি করে একটা জিনিস বলছে, উল্টা পাল্টা এলোমেলো উত্তর। তো আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা ঠিক আছে ডিভোর্স দেননি ভালো কথা, তো আপনি পরে বিয়ে করলেন না কেন? এবারও সে ধীরে ধীরে মানে বলতেছে, অনেক বাক্য বিনিময়ের পরে বলতেছে যে ডাক্তার সাহেব আমার বউয়ের মানে আগে থেকে একটা অ্যাফেয়ার ছিল, এই জন্য আমি এরকম করে কথা বলতেছে। তা আমি কি আপনি কি জানতেন না বিয়ের আগে? না, সে আমাকে কিছু বলেনি, বিয়ের কিছুদিন পরে সে আমাকে ছেড়ে চলে যায়। তো আমি বললাম যে আপনার ছেড়ে চলে যায় আপনি থামানোর চেষ্টা করেননি? ও বলছে, হ্যাঁ, না না ডাক্তার সাহেব, সে চলে গেছে, আমার কি আসে যায়। হ্যাঁ, খুব মানে লাইট ভাবে কথাটা বললো। এই যে লাইট ভাবে কথা বললো, এটা কিন্তু বেসিক্যালি তার অ্যাফেক্টেশন, সে অ্যাফেক্টেশন করলো, তার কষ্টটাকে কিন্তু সে ঢাকলো। তো আমি তাকে বললাম যে মানে রুগী বলতেছে যে আমি তাকে বললাম তোমার ইচ্ছা হয়েছে চলে যাও। হ্যাঁ, কিন্তু আমি ডাক্তার আবার একটু পরে বলছে, কিন্তু আমি ডাক্তার সাহেব আমি কিন্তু তার মাকে বলেছি যে মা আপনি একটু তাকে বোঝানোর চেষ্টা করেন। তা আমি বললাম যে শুধু মাকেই বলেছেন, আর কারোর সাথে কথা বলেননি পরিবারের? না না না, স্যার আমি আর কারোর সাথে কথা বলিনি, আমি তাকে বলেছি তোমার ইচ্ছা হলে তুমি চলে যাও, আমার অত প্রয়োজন নাই বাবা। তো এরপরে আবার থেমে বলতে, হ্যাঁ আমি মাকে বলেছি ডাক্তার সাহেব, তারপরে তার ভাইকেও জানাইছি, ওর ভাই আবার ওর অন্যান্য ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলেছে, ওর বাবা নিয়ে বসেছিল, অনেক বোঝানোর চেষ্টা করেছে ডাক্তার সাহেব, কিন্তু সে আমাকে ছেড়ে চলে গেছে। দেখেন, রুগীর একটা স্টেটমেন্টের সাথে ঠিক পরক্ষণের স্টেটমেন্টটা আরেক ধরনের, একটা সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটার ধরনটাই আলাদা। তো আমি বললাম যে পরে বিয়ে কি আর করবেন না নাকি? না ডাক্তার ওই বিয়েটি আমি আর করবো না, আমার প্রয়োজন নাই, আমার 40-42 বছর হয়ে গেছে, আর বিয়ে করে কি হবে, বয়স তো আর কম হলো না। আবার কিছুক্ষণ পরে বলছে, হ্যাঁ ডাক্তার সাহেব যদি ওইরকম ভালো মেয়েটি পাইতাম তাহলে একটু বিয়ে শাদী করতে পারি। চিন্তা করেন, স্টেটমেন্টটা খেয়াল করেন, এটা কিন্তু চেম্বারে আপনি পাবেনই। প্রথমে একটা নাবাচক কথা বলবে, পরক্ষণে আবার হাবাচক আরেক ধরনের কথা বলবে। তো আমি বললাম যে আপনি এই 4-5 বছর ধরে এই মেয়ে খুঁজে পেলেন না, দিয়ে বিয়ে শাদী করতে হবে? ডাক্তার সাহেব কি বলেন, 42 বছর বয়স হয়ে গেছে আর এই যে হাসি, লাফিং জয়লেস হাসি, ও হাসছে আমার হাসি পাচ্ছে না, আমার বিরক্ত লাগছে, বেটা পেতাল পেরে আমার মাথা খারাপ করে দিয়েছে। আর তারপর আবার কি উল্টা পাল্টা, একবার বলে হ্যাঁ হ্যাঁ এটা করেছি, আবার বলে না 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 এটা করেছি। তো আমি তারপর বললাম যে তাহলে কি বিয়ে টিয়ে করবেন না? হ্যাঁ করবো ডাক্তার সাহেব, ওরকম মেয়ে যদি পাই তাহলে বিয়ে করব। তো কেন পাত্রী রাত্রি দেখেননি, চেষ্টা করেননি? তো হ্যাঁ দেখেছি কয়েকটা পাত্রী, একটা মেয়ে দেখেছি, হ্যাঁ দেখেছি, ওই হবে যদি ভাগ্যে থাকে হবে, এইভাবে কথা বলতেছে। এই যে ইরিভার্সিবলি আমরা আনসারিং ইরিভার্সিবলি আমরা বলেছিলাম, খুবই কমন, আনসারিং ইরিভার্সিবলি আমরা বলেছিলাম না, খুব কমন ফ্যাসেট, এটা একটা খুবই কমন, খুবই কমন, এটা পাওয়া যায়, খুব কনফিউজিং অ্যান্সার দেয়, মিলবে না, প্রশ্নের সাথে উত্তর মিলবে না। তা আমি বললাম যে তাহলে মেয়েটা দেখতে চান, এত দেখা দেখির কি আছে, তাড়াতাড়ি বিয়ে করেন, ইয়ে করেন, বিয়ে শাদী করে ফেলেন, না কতদিন আর একাই থাকবেন। আমি কিন্তু খুব মানুষকে খুব বিয়ে করতে ইনসিস্ট করি, আমার চেম্বারে যারা আসে আমি সবাইকে বিয়ে করার বিষয়, কারণ এই বিয়ে নিয়ে আমি একদিন বলবো না কেন করা দরকার, তো বিয়ের বিষয়টা আমি ইনসিস্ট করতেছিলাম তাকে নানাভাবে। ডাক্তার সাহেব আমার এখনো একটু ডিভোর্স হয়নি। ডিভোর্স হয়নি মানে আপনি যে বললেন একটু আগে? না ডাক্তার সাহেব আমি দিন। কেন দেননি ডিভোর্স দেননি কেন? ডিভোর্স দেন তাড়াতাড়ি।
তো উত্তর দিতে চাচ্ছিল না কেন, এরা যেটা হয় যেটা বলবে না সেটা আরেক দিকে নিয়ে যাবে, আরেক দিকে নিয়ে যাচ্ছিল কথা। আমি মনে হয় আমিও কম বান্দা না, দুধ বেটা তুই বলবি না মানে। যখন চ্যাপে ধরলাম তখন বলতেছে যে ডাক্তার সাহেব আমার তো কোনো দোষ ছিল না, হ্যাঁ আমার তার অ্যাফেয়ার ছিল, সে চলে গেছে, তো ওকে এখন আমি ডিভোর্স দিলে তো বোঝেনি খরগোশের টাকাগুলো আমাকে দিতে হবে, এক গাদা টাকা, আমার প্রশ্নই আসে না, আমি তাকে ডিভোর্স দিব না। দেখেন তার থিঙ্কিংটা কোন জায়গায়। তো যাক আমি আরো কথোপকথন করলাম, করে যেটুকু বুঝলাম যে ডিভোর্স টিভোর্স দিয়ে এই যে কোর্ট মামলা টামলা করতে হয়, হ্যান ত্যান এই ঝামেলাগুলো আছে, এই ঝামেলাগুলা ইয়ে করলে এখন তো বাড়ির কয়েকটা লোক জানে, অফিসে হয়তো দু এক আধজন জানলে জানতে পারে, তো যদি ওগুলা করতে যায় তাহলে তো সারা দুনিয়ার লোকজন জেনে যাবে। হ্যাঁ, তখন তো তার ইমেজটা, যে ইমেজ নিয়ে যে ঠাট বাট সে পোশাক আশাকে রেখেছে, চলন ফলনে রেখেছে, সেই বিষয়গুলা কিন্তু তার খোয়ায় যাবে, সেটা কিন্তু শেষ হয়ে যাবে। এই ভাবনাটা থেকেই কিন্তু সে মূলত ডিভোর্স দিচ্ছে না। তো যাক, তাকে লাইকোপোডিয়াম দেওয়া হয়েছিল মাত্র 30। আমরা লাইকোপোডিয়াম দেওয়ার সময় সবসময় খেয়াল করবো যে আমরা রিপিটেড ডোজ দেব না, আর একটা সময়, লম্বা সময় আমরা সেটাকে কাজ করার সুযোগ দিব। তো লাইকোপোডিয়াম দেওয়ার পরে সে পরবর্তী ফলো আপে মোটামুটি এক আধ মাস পরে আসছিল। তো তখন তার মধ্যে ওই যে মেয়েলি যে কথা বলা, এরকম 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 হাত নাড়িয়ে নাড়িয়ে চলার যে বিষয়গুলা, এই অ্যাফিনিটি আর কি, সেই বিষয়গুলা ওই রকম ছিল না। হ্যাঁ, তো এটা হলো খুব লাইকোপোডিয়ামের খুব টিপিক্যাল একটা চিত্র। এটা কিন্তু আমরা পাবোই চেম্বারে 2 মাস 3 মাসে একজন হলেও আমরা পাবো। তো অনেক লাইকোপোডিয়ামের মধ্যে আমরা এরকম পাবো যারা এই দেখা যাচ্ছে, মানে এটা আরেকটা প্রসঙ্গ বলতেছি, যে এই লাইকোপোডিয়ামরা বেসিক্যালি অনেক লাইকোপোডিয়াম পাবেন আপনি, মানে আপনার পেশেন্ট হিসেবে বলছেন, আপনার ফ্যামিলি বা আদার্স বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের মধ্যে খেয়াল করে দেখবেন যাকে লাইকো মনে হয়, দেখবেন যে এদের মেয়ে মানুষের প্রতি, মহিলাদের প্রতি এক ধরনের আকর্ষণ থাকে, এক ধরনের ভালো লাগা থাকে। বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইলাম? মেয়েদের প্রতি একটা আলাদা স্পেশাল একটা ইয়া থাকে। হ্যাঁ, এবং আমি বলতেছি দেখেন তারা কি ধরনের ইয়ে করে। তো এই যে থাকার কারণ, এর কারণ কিন্তু দুইটা। প্রথমত এরা অনেক বেশি অ্যামোরাস হয়, আমাদের রুব্রিক্স আছে না অ্যামোরাস, অ্যামোরাস আমরা জানি তো না, অ্যামোরাস ল্যাসিভিয়াস, অ্যামোরাস ল্যাসিভিয়াস, অনেক বেশি ল্যাসিভিয়াস কামুক হয়, অনেক বেশি লম্পট টাইপের হয়, সোজা বাংলা কথা। সুন্দরী মহিলা দেখলেই একদম ঝাঁপায় পড়ে এবং সুযোগ খোঁজার চেষ্টা করে তাকে কি করে অ্যাবিউজ করা যায়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তার মধ্যে কাজ করা, আমি একে কিভাবে পটাবো, আমার জালে আমি কিভাবে ফাঁসাবো। এই লাইকোপোডিয়াম কিন্তু খুব ভালো পটাতে পারে, খুব ভালো পটানি, আমরা বলি না পটানি, ছেলেও পটাতে পারে, লাইকোপোডিয়াম মেয়েও পটাতে পারে, খুব ভালো পটানি হয়। এই জন্য আমাদের খুব ভালো একটা রুব্রিক্স আছে, মাত্র 2টা। দেখেন সাইলেশিয়ার সাথে লাইকোপোডিয়াম, এখন কেউ যদি আমাকে বলেন যে থুজার সাথে লাইকোপোডিয়ামের পার্থক্য করেন, তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কিন্তু সাইলেশিয়ার সাথে লাইকোপোডিয়ামের পার্থক্য করতে পারেন, দুটো কিন্তু জাত ভাই কাছাকাছি। এটা আমি এই রুব্রিক্সটা দিই, এখানেও কিন্তু দুইজনই আছে। ফিশিং অ্যাটিটিউড, ফিশিং অ্যাটিটিউড ফর লাইকোপোডিয়াম আর সাইলেশিয়া। তো ফ্ল্যাটারিং তো তাদের রক্তেই থাকে, এটা তো আপনারা জানেনই। তো এরা সাথে সাথে এত সুন্দর সুন্দর কথা বলবে, এত মানে কি বলবো, ফ্ল্যাটারিং মানে তেল থাকবে, তেলও না, তেলের মধ্যে তো বোঝা যায় যে তেল মারতেছে। আর আর কিছু ওয়ার্ড থাকে যে ওয়ার্ড গুলা আসলে কি বলবো, আমার বাংলা আসছে না, যে ওয়ার্ড গুলা শুনলে সহজে যে কাউকে পটিয়ে ফেলা যায়, পটানি ওয়ার্ড আর কি। এইরকম ওয়ার্ড সে সরাসরি বলে ফেলে। ইনিবেন আপনি ধরেন একটা মেয়েকে আই লাভ ইউ বলবেন, আপনার সাহসই হবে না, ঘুরে বেড়াবেন। এদের কিন্তু ধরেন আই লাভ ইউ বলবে না, আই লাভ ইউ কিন্তু বলবে না, কিন্তু তাকে একটা মেয়েকে আমি সুন্দর সুন্দর করে কথা বলতেছি, ফ্ল্যাটার্ট করতেছি, তার রূপের প্রশংসা করতেছি, তার সামনে এমন এমন কথা বলতেছি। এই কথা কেন বলতেছি? পক্ষান্তরে তো আমি তাকে জালেই ফাঁসাচ্ছি, সে যাতে আমার কাছে চলে আসে, আমি যেটা না বা সে যেটা না সেটা নিয়ে আমি তাকে বলতেছি, সুন্দর সুন্দর পাম্পিং করা কথা বলছি,
ফ্লাওয়ারি ল্যাঙ্গুয়েজ বলতেছি, বিভিন্ন ধরনের কথা বলতেছি, বলে তাকে যখন নিয়ে আসতেছি, সে এসে আমার আমার মানে পাতা ফাঁদে যখন পা দিচ্ছে, সেটা তো ফিশিংই হচ্ছে, জালের মধ্যেই তো তাকে নিচ্ছি না। কিন্তু একবার যখন ওই মহিলাটা তার জালে চলে আসে, তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য, লাইকোপোডিয়ামের উদ্দেশ্য, সাইলেসের উদ্দেশ্য কিন্তু আলাদা। লাইকোপোডিয়ামের উদ্দেশ্যটা কি? লাইকোপোডিয়ামের উদ্দেশ্য হচ্ছে তার সাথে আমি এই কাজগুলো কেন করতেছি, তার সাথে আমি সেক্সুয়াল রিলেশন করব। এবার মহিলাটা যখন তার জালে পা দিয়ে তার সাথে সেক্সুয়াল রিলেশন করে ফেলে, বাস সে তো ফেসে গেল। এবার মহিলা তাকে প্রেসার দিচ্ছে যে এই আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করো। এবার সে পালিয়ে বেড়াবে, এবার লাইকোপোডিয়াম পালিয়ে বেড়াবে। আমি কি সিচুয়েশনটা বুঝাচ্ছি, ভাবনাটা বুঝাচ্ছি। তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য হচ্ছে আমি তাকে ভোগ করব, ভোগ করে ছুঁড়ে ফেলে দিব। কিন্তু এবার তো মেয়ে তো আর ছাড়ছে না, তার পিছে পিছে দৌড়ে বেড়াচ্ছে। এবার বলতেছে তুমি আমাকে বিয়ে করো। আমার এই হয়েছে, আমি সিনেমা দেখাতে চাচ্ছিলাম, আমার একটা সিনেমার কথা মনে পড়েছে, কাট করবো আসলে সময় পাইনি। সিনেমাটা দেখালে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যেতেন। তো বিয়ের বিষয়ে আসতেছে, সে পালিয়ে বেড়াচ্ছে। কেন পালিয়ে বেড়াচ্ছে? কারণ তার মধ্যে কি কি কাজ করে, কেন পালায়? রেসপন্সিবিলিটি নিতে চায় না। হ্যাঁ, ফেয়ার রেসপন্সিবিলিটি অ্যাভারশন, এটা কিন্তু ফেয়ার রেসপন্সিবিলিটি। এটাই হচ্ছে ফেয়ার রেসপন্সিবিলিটি। ঠিক আছে, সে যে কোনো প্রকার রেসপন্সিবিলিটি নিতে ভয় পায়। এটা বিয়ে হোক আর যাই হোক, সন্তানের দায়িত্ব পর্যন্ত। কিন্তু সব লাইকোপোডিয়াম না, একটা শ্রেণীর লাইকোপোডিয়াম। ঠিক আছে, কিন্তু সে তাইলে সে রেসপন্সিবিলিটি নিবে না, তাহলে কেন সেক্সুয়াল অ্যাফেয়ারে জড়ালো, সেক্সুয়াল রিলেশনে জড়ালো? কারণ সে খুব অ্যাডাল্টারাস টাইপের। লাইকোপোডিয়ামের বড় শোনেন, অ্যাডাল্টারাস আপনারা যারা যা বুঝেছেন, বুঝে থেকে গেছেন, সেটা ঠিকই আছে। কিন্তু অ্যাডাল্টারাস পারসন কখনো এসে আপনাকে বলবে না। আমরা তো বলি যে অ্যালোপ্যাথি ওষুধের, হোমিও ওষুধের মধ্যে অ্যালোপ্যাথি খাই ফেললাম ডাক্তার সাহেব আর নিয়ে নিলাম, এগুলো কিন্তু আমরা শিখে আসছি। আমরা এটা শেখায় আসছি বা শিখে আসছি, এই বিষয়টা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। অ্যাডাল্টারাসের ফিলিংস এরকম না। আপনি যখন ওই ভাষা নিয়ে, আমি অ্যাডাল্টারাস নিয়ে একটা ক্লাস নেব, আমার 1 ঘন্টা লাগবে অ্যাডাল্টারাস বুঝতে। খুবই মজার জিনিস এবং খুবই চমৎকার জিনিস। অনেক ক্ষেত্রে আমরা এটাকে নিতে পারি। যাক, ওই প্রসঙ্গে আসছি না, অ্যাডাল্টারাস টাইপের কথা বলতেছি। এরা হলো খুব অ্যাডাল্টারাস টাইপের। এরা একসাথে একই সময়ে মানে একাধিক রিলেশনে জড়াতে পারে, একজনের সাথে, দুইজনের সাথে, তিনজনের সাথে, মানে 7 জন 12 জনের সাথে, ছেলে মেয়ে দুইজনেরই একই প্রযোজ্য। তারা এইভাবে রিলেশনে জড়ায় ফেলে, নিজেকে রিলেশনের মধ্যে একই সাথে ইয়ে করে। কিন্তু দেখা যাচ্ছে তার বাড়িতে বিয়ে করা বউ আছে, তার প্রতি সে অতটা বিশ্বস্ত না, তার প্রতি সে অতটা ইয়ে থাকতেছে না। সুযোগ যেখানে পাবে সে সুযোগ কিন্তু হাতছাড়া করবে না। একটা শ্রেণীর লাইকোপোডিয়াম এটা করে, সব লাইকোপোডিয়াম না, কিন্তু এটা মাথায় রাখতে হবে। ধরেন যে কোনো অফিসে সে চাকরি করছে, তো অফিসে চাকরি যখন সে করে, তার যে সেক্রেটারি আছে বা তার যে কলিগ আছে, তার উপরে যদি ওরকম কামুক ভাব তৈরি হয়ে যায়, তৈরি তো হবেই লাইকোপোডিয়াম, যদি তৈরি হয়ে যায় তাহলে সে কিন্তু সুযোগের হাতছাড়া করবে না। যেভাবে পটাবে, অনেক নাটকে আপনারা দেখতে পাবেন এইভাবে পটা। একজন লাইকোপোডিয়াম আমাকে, মানে জাস্ট খুব ফ্রেন্ডলি রিলেশন, আমার সিনিয়র, সে আমাকে বলতেছিল যে আমার সেক্রেটারি, মানে তার ভাগ্য ভালো, আমি অফিসে আসার আগে সে আমার অফিস ছেড়ে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। সে কিন্তু এ কথা খোলসা করার কথা না, কিন্তু আমার সাথে কেন করেছে জানেন? আমি কিন্তু তার খুব ইউজড হয়ে গেছি, তার ফ্রেন্ডলি হয়ে গেছি, তার অনেক বিষয়ে আমি যেহেতু, সেই কথাটা আমাকে বলেছিল। তাহলে তার ভাবনাটা আপনি চিন্তা করেন, কলিগ মানে তার সেক্রেটারিটা ট্রান্সফার হয়ে গেছে, তার ভাগ্য ভালো তাই, নাহলে তো তাকে আমি নিয়ে নিতাম। এইরকম অ্যাটিটিউড কিন্তু তার মধ্যে থাকে। এরা এমন থাকে যে বাসার কাজের মেয়ের পেছনেও লেগে থাকে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এরা একটু কিছু হয়েছে, কাজের মেয়েকে একদম সেই রকম শাসন, সেই রকম বকাবকি, হ্যাঁ, তাকে বুঝাবে আমি তোমার বস, আমি তোমার প্রভু, আমি তোমার গৃহকর্তা, আমি তোমার বেতন দিই, হ্যাঁ, তোমাকে সবসময় আমার কথার মধ্যে, আমার কথা অনুযায়ী চলতে হবে। কিন্তু যখনই তার মনের মধ্যে ওই সেক্সুয়ালিটির ভাব চলে আসবে, তখন সে কিন্তু নোংরা ভাবে তাকে অ্যাবিউজ করতে মানে পিছপা হবে না। আপনি
এগুলা কাহিনী শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মানুষ এতটা নোংরা কিভাবে হয়। আরো আরো চমৎকার কথা আমি আপনাদেরকে বলে দিই, আরো এগুলা ইয়ে করে দিই। এগুলা ভিডিও দেখানো যায়, আমার কাছে অনেক ভিডিও আছে, আমি দেখাতে পারি, কিন্তু আসলে সময়ের জন্য আমি অনেক কিছু করতে পারিনি, কেটে কেটে দেখাতে হয়। তো বাস, ট্রেন, অনেক ভিড়, হ্যাঁ, এরকম পাবলিক প্লেসের মধ্যে দেখবেন যে অনেকে মহিলাদেরকে টিচ করে, একটু দেখা যাচ্ছে যে নিতম্ব বা স্পর্শকাতরী স্থানগুলোকে টাচ করে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন নেয়, সেক্সুয়ালি অ্যাবিউজ করে। বিভিন্ন সময় দেখবেন বুলিং করে, শরীরে টাচ করে, যে জায়গাগুলা চান্স পেলে। আমরা কিছুদিন আগে রাশিয়ার একটা ফকিরের ভাইরাল হলো, আপনারা দেখেছেন কিনা জানি না, একদম সেরকম মারা ফকির, সে সবার নিতম্ব টাচ করে করে বেড়ায়, ফেসবুকে ভাইরাল হয়েছিল। এই টাইপের অ্যাটিটিউড কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে আমরা খুবই পাই। শুধু তাই না, এরা সব লাইকোপোডিয়াম না, এটা আমি বারবারই বলে নিচ্ছি, এটা ভুল নেবেন না। লাইকোপোডিয়ামের একটা লেভেল থাকে, প্রত্যেকটা মেডিসিনের লেভেল থাকে। আমি জার্নি যেহেতু বোঝাচ্ছি এই কারণে বললাম। তো এরা যদি কোনো ছোট বাচ্চাও পায় দেখতে সুন্দর সুন্দর, তারাও কিন্তু তার শরীরের বিভিন্ন অংশে টাচ করে। এতটা নোংরা মানসিকতা। বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন জায়গায় তারা টাচ করে তাদের সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন মেটায়। গ্র্যাটিফিকেশন তো বুঝছেন, পরিতৃপ্তি, সেটার বেশ ইয়ে হয় আর কি। তো যাক, প্রশ্ন হলো এদের কেন এত মহিলাদেরকে ভালো লাগে, মহিলাদের মধ্যে তারা কি পায়? এই প্রশ্নগুলো আমাদেরকে উত্তর খুঁজতে হবে, তাহলে আপনি লাইকোপোডিয়ামকে ভালোভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন। দেখেন, অনেক পুরুষ হচ্ছে ফেমিনাইন টাইপের। ফেমিনাইন মানে কি? মহিলা সুলভ, মেয়েলি সুলভ। ওই যে যেটা বললাম আমি একটু আগে, অভিনয় করে দেখানোর চেষ্টা করতেছিলাম, মেয়েলি টাইপের। তাদের মধ্যে অত শক্তি থাকে না, তারা মহিলাদের মতন আচরণ করে। আমাদের রুব্রিক্স কি বললাম, এফিমিনিটি আমি দিয়েছি না ইয়েতে, মেসেঞ্জারে এফিমিনিটি দিইনি, এফিমিনিটি মেসেঞ্জারে দিইনি। আচ্ছা, এফিমিনিটি এটা লিখে নেন, এফিমিনিটি দিয়েছেন। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি না এফিমিনিটি। এই এফিমিনিটি, হ্যাঁ ঠিক। আবার অপোজিট একটা পাওয়া যায়, এরা কিন্তু সেরকম বয়স হয়, বালক সুলভ, ঠিক আছে? কারণ তার প্রয়োজন মানে বয় মানে বালক, হ্যাঁ। একটা বাচ্চা বা একটা বালকের কার প্রয়োজন হয়? মায়ের প্রয়োজন হয় সবকিছুর জন্য, হ্যাঁ। এই পার্সন গুলার এমন মায়ের প্রয়োজন হয় যে তাকে সাপোর্ট করবে, কারণ তার মধ্যে লাইকোপোডিয়ামের কি কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্স থাকে না, কারেজের অভাব থাকে, তাই না? কাওয়ার্ডিশ। এই কারণে তার মা যে আমাকে সাপোর্ট করবে। এখন এই একজন বড় মানুষকে আমরা কি করে বয়স নিব? এই বড় মানুষেরও কিন্তু একজন স্ত্রীর প্রয়োজন হয়, সেই স্ত্রীকে মায়ের মতন করে দেখে, যে আমার মা যেভাবে আমাকে আগলায় রাখতো, সাপোর্ট করতো, কনফিডেন্স যোগাতো, আমার বউ আমাকে ওরকম দেখাবে, ঠিক আছে? এই জন্য আমরা লাইকোপোডিয়ামে অনেক এরকম চাইল্ডিশ বয়েজ বিহেভিয়ার পাই। আমি তো 2-3টা এক্সট্রাক্ট করেছি, আরো আছে। সেটা হচ্ছে ইনফার্টাইল বিহেভিয়ার, চাইল্ডিশ বিহেভিয়ার, এই রুব্রিক্স গুলো কিন্তু আছে, ঠিক আছে? ঠিক এরকমই যে লাইকোপোডিয়াম যখন কোনো পুরুষের সাথে সম্বন্ধ বানায়, যখন একটা মহিলা লাইকোপোডিয়াম একজন পুরুষের সাথে সম্বন্ধ বানায়, তখন সে মনে করে যে আমি কোনো পুরুষের সাথে সম্বন্ধ রাখতেছি না, আমি একজন চাইল্ডের সাথে সম্পর্ক করতেছি। তার মানে সেই লাইকোপোডিয়াম রিলেশনের সাথে কখনো মহিলার ভয় লাগে না, সে বিন্দাস হয়ে তার রিলেশনের সাথে থাকে, একটা গুড রিলেশন তৈরি করে। কিন্তু এই রিলেশনটা কিন্তু আবার সেক্সুয়াল রিলেশন মনে করা যাবে না। অনেক লাইকোপোডিয়ামকে আমরা মাকে খুঁজতে দেখি, সেটা তার একটু আগে বললাম, তার বইয়ের মধ্যে সে মায়ের প্রতিচ্ছবি খুঁজতে চায়। আমি বিয়ে করব আমার মায়ের মতন একজন কাউকে, এটা ভিতরে ভিতরে একটা বিষয় থাকে। কারণ কি, মা একটা আনকন্ডিশনাল লাভ দিতে পারে, যে ভালোবাসা কোনো প্রতিদান হয় না, প্রতিদান চাইবে না,
যেখানে যে ভালোবাসার কোনো এক্সপেকটেশন থাকে না। মা কখনোই বলে না যে আমি তোমাকে এত ভালোবাসি, বিনিময়ে তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে এরকম কিন্তু মা করে না। লাইকোপোডিয়াম এরকমটাই চায়, কারণ লাইকোপোডিয়ামের মধ্যে থাকে কি ফেয়ার রেসপন্সিবিলিটি, তার মধ্যে রেসপন্সিবিলিটি নেওয়ার ভয় থাকে। এই কারণেই সে এরকম চায়। আনকন্ডিশনাল লাভ দেওয়া মা, বউয়ের মধ্যেও সে প্রতিচ্ছবিটা দেখতে চায়। কোনো প্রকার এক্সপেকটেশন নিয়ে সে ভয়, মানে তার যদি কোনো প্রকার চাহিদা থাকে, হ্যাঁ, এটা নিয়ে সে দেখা যাচ্ছে যে বইয়ের সামনে বলতেও দেখা যাচ্ছে একটা ভয়ের মতন থাকে, একটা দ্বিধার মতন থাকে। সে বইয়ের সাথেও বাচ্চার মতন ট্রিট করে, চাইল্ডের মতন ট্রিট করে, ঠিক আছে? এরকম কিন্তু লাইকোপোডিয়ামের আমরা দেখতে পাই। আবার আরেক শ্রেণীর লাইকোপোডিয়ামকে আমরা পাই, যারা দেখা যাচ্ছে যে আমরা একটা শ্রেণী আগে দেখলাম কি যে লাইকোপোডিয়াম বাচ্চাদের সাথে, সাবঅর্ডিনেটদের সাথে খুব খারাপ ব্যবহার করতেছে। আর এক শ্রেণীর লাইকোপোডিয়ামকে আমরা দেখবো যে বাচ্চাদের সাথে খুব ভালোভাবে খেলাধুলা করতেছে, বইয়ের সাথে তার রিলেশন অত বেশি ইন্টিমেট না, অত কাছাকাছি না, তারপরেও লাইকোপোডিয়াম দেখা যাচ্ছে যে বাচ্চাদের প্রতি ডেফিনেটলি খুবই লাগোয়া, ঠিক আছে? তো লাইকোপোডিয়াম বেসিক্যালি রেসপন্সিবিলিটি নেবে, মানে অ্যাভয়েড করবে, দেখা যাচ্ছে বইয়ের সাথে খুব ইন্টিমেট হবে কিন্তু একটা স্পেস রাখবে, একটা স্পেস সে চায়, একটা অবস্থান, মানে একটা খোরাক সে রাখতে চায়, আমি একটু পালায়ে থাকতে চাই, এরকম একটা বিষয় কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে আমরা পাই, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে অনেক হলো। আমরা নেক্সট আগামীকালকে আবার ক্লাস কন্টিনিউ করব। আমরা কয়েকটা দিন একটু কন্টিনিউ করব, কারণ আমি একটু রাজশাহীর বাইরে যাব। আমি ভাবতেছি যে টানা আপনাদের কয়েকটা ক্লাস নিয়ে নিই। এটা 12টা বলেছি, 12টা 14-15টা হয়ে যেতে পারে, সেটা দেখি কতখানি আগায় নিতে পারি। আপনারা যদি সাথে দৌড়াতে পারেন ডেফিনেটলি আমিও দৌড়াতে পারবো। হ্যাঁ, তো আজকের এই আলোচনাগুলো একটু রিভিউ করবেন। এখানে অনেক অনেক তথ্য বহুল মানে ফ্যাসেট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, কিরকম কিরকম হয়। এখন দেখা যাচ্ছে যে আপনি কোন লাইকোপোডিয়াম মনে করলেন সে বাচ্চার সাথে খুব ভালো আচরণ করতেছে, আপনি তো আগেই শুনে নিয়েছেন যে বাচ্চার সাথে ভালো আচরণ করে না, আপনি লাইকোপোডিয়ামকে এলিমিনেট করে দিবেন। এরকমটা যাতে না হয়, কারণ আমি ইচ এন্ড এভরি আমার জানা যতগুলা ফ্যাসেট আছে, যতগুলা শেড আছে, আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। একটু ধৈর্য রেখে করেন, তাহলে চেম্বারে লাইকোপোডিয়াম কখনোই মিস হবে না। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ